নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা শুনছেন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজন অভিযানের উপন্যাস আমাজনের অরণ্যে। আজ শুনবেন অন্তিম পর্ব। অন্তিম পর্ব শুরু করার আগে দ্বিতীয় পর্বে আপনারা কত দূর শুনেছিলেন একটু বলে রাখি। কলকাতা থেকে টিটো তার হিরণ মামা ও বিখ্যাত অভিযাত্রী মিস্টার সাসা সিএমএল এর সাথে আমাজন অরণ্যে গুপ্তধনের সন্ধানে গিয়ে আসিমো গোষ্ঠীর দ্বারা অপহৃত হয়, কিন্তু ভাগ্যের জোরে এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়ে টিটো ওদের কবল থেকে পালাতে সমর্থ হয়। এরপর সম্পূর্ণ একা টিটো গিয়ে ওঠে জিভারোদের হাসিয়েন্দা বা বস্তিতে। সেখানে নানা কার্যকলাপের মাধ্যমে টিটো ওদের নুহা অর্থাৎ অতিথি হয়ে ওঠে। ওরা টিটোকে ওয়াকিনী দেবের দূত মনে করে খুব আদর আপ্যায়ন করে। এরই মধ্যে একদিন টিটো আন্দেস পাহাড়ে একজন সাদা মানুষকে দেখতে পায় ও একদিন একটা হেলিকপ্টারও দেখতে পায়, কিন্তু ও বুঝতে পারে জিভারোরা ওকে ছাড়তে রাজি নয়। এক রাত্রে জিভারো লুকাস ও হ্যারিচুর সাথে টিটো বেরিয়ে পড়ে সাদা মানুষদের কাছ থেকে রাইফেল ও গুলি বারুদ চুরি করতে। এরপর শুনবেন এই উপন্যাসের পরবর্তী অংশ। নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের যদি গল্প পাঠ ও উপস্থাপনা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আপনারা পাশে থাকলে আমরা সত্যিই অনেক বেশি উৎসাহের সাথে নতুন নতুন ভিন্ন ধরনের গল্প সংগ্রহ করে পাঠ করতে পারি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাজনের অরণ্যে অন্তিম পর্ব। কিন্তু কোন সভ্য মানুষ জুটেছে ম্যাসিও গোষ্ঠীর জিভারোদের দলে? কে সে? সে যাই হোক, গুপ্তধন যে ওই জিভারোদের কাছে রয়েছে তা সে নিশ্চয়ই জানে। তাই হয়তো কোনো চালাকি করে ওদের নুহা সেজে বসেছে। সরল লোকগুলো তাকে ওয়াকিনীর দূত ভেবে বিশ্বাস করে ফেলেছে। মনে মনে প্রতিজ্ঞা করলুম, তার মতলব আমি কিছুতেই পূর্ণ হতে দেব না। যে কোনো উপায়ে হোক ম্যাসিওদের সঙ্গে আমাকে খাতির জমাতেই হবে। তারপর সভ্য লোকটার মতলব তাদের জানিয়ে দিতে হবে। রাগে আমার শরীর রিরি করে জ্বলতে লাগলো। এমনি করেই চতুর শয়তান সাদা চামড়ার সব লোকেরা ইউরোপ থেকে পাড়ি জমিয়েছে ব্রাজিলে, আমাজনের অরণ্যে। যুগ যুগ ধরে তারা প্রকৃতির সন্তান এই সরল আদিবাসীদের হত্যা করেছে, সর্বস্ব লুটপাট করেছে। এখানেই পেরুতে অত বড় একটা আজটেক সভ্যতা ধ্বংস করেছে তারা। হতভাগ্য ইনকাদের রক্তে আমাজন নদীর জল লাল হয়ে গেছে। সোনার লোভে ওরা সমস্ত সভ্যতাকে ধ্বংস করে ফেলেছে। মায়া সভ্যতার যেসব নমুনা হিরণমামার পরিচিত সেই প্রখ্যাত অভিযাত্রী মিচেল হেজেস প্রথম আবিষ্কার করেন, তাতেই প্রমাণ হয় দক্ষিণ আমেরিকার এই অধিবাসীরা একসময় কত সভ্য ছিল, কত আশ্চর্য বাড়িঘর যন্ত্রশালা তৈরি করতে জানত তারা। যুগ যুগ ধরে সোনার লোভে অত্যাচারী সভ্য মানুষ এদের ক্রমশ গভীর জঙ্গলে ঠেলে দিয়েছে। নিজেদের টিকিয়ে রাখবার জন্য কোণঠাসা হয়ে এইসব জিভারো, ইনকা ইত্যাদি অজস্র গোষ্ঠীর অধিবাসী লুকিয়ে বাস করছে, দারিদ্র রোগে ধুঁকছে। দিনে দিনে তারা পশুর জীবন কাটাতে বাধ্য হচ্ছে। বনির না সামান্য মিষ্টি বুনো ফলের আরো খেয়ে জীবনটাকে ধন্য মনে করে। ওর পূর্বপুরুষরা একদা সোনার পেয়ালায় উরুগু ফুলের মধু পান করত।
ও জানে না। উড়ুগু ফুল আজকাল জীবারোরা দেখতে পায় না, সব চলে গেছে সাদা চামড়ার লোকেদের বাগানে। অরণ্যকেও গরিব করে ফেলেছে সভ্য লোকেরা। জন্তু জানোয়ার মেরে লোপাট করে দিয়েছে, পাখিগুলো ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় পুড়েছে। সুন্দর সুন্দর ফুলের ঝাড় আর সুগন্ধি গাছ, বানবেকা, নদীর আশ্চর্য চারপেয়ে উড়ন্ত কাছিম, সব খতম করেছে এরা। ওই সভ্যরা তাই জীবারদের দুশ্মন, প্রকৃতির দুশ্মন। ওয়াকিনি, ইগুয়ানচি, অরণ্য দেবতারা তাই বলেন, ওদের দেখা মাত্র খুন করো। উহা উহানটা, উহা উহানটা, সাবার করো বেটাদের। এমনই পূর্ণিমার রাতে চাঁদ যখন আন্দেস পর্বতশ্রেণীর ওপর জ্যোৎস্না ছড়ায়, দুই দেবতা উঠে এসে দাঁড়ান তার চূড়ায়। গভীর দুঃখে তারা কেঁদে কেঁদে বিলাপ করেন। আর তাই শুনে যে যেখানে জীবাড় গোষ্ঠী রয়েছে দল বেঁধে দাঁড়ায়, প্রার্থনা করে, হে দেবতাদয়, আর কান্না নয়, এবার প্রতিশোধের দিন। তেমুন্না কাতানো ইয়াকিনি এর মাংকে ইউ উ উই উই উই। ঢাক বাজে মৃদু গম্ভীর, গুম গুম, গুমা গুমা, গুম গুম, গুম গুম। ভাবতে ভাবতে কখন নিজের অজান্তে আমি এক জীবাণু হয়ে উঠেছি তা আমি জানি না। আমার রক্তে দোলা লাগলো। হঠাৎ চেঁচিয়ে উঠলুম, ওয়াও হান্টা, ওয়াও হান্টা! খতম করো বজ্জাত সভ্যগুলোকে, শেষ করে ফেলো। লুকাস আর হ্যারিচু চমকে উঠেছিল। তারাও একসঙ্গে হিংস্র স্বরে চেঁচিয়ে উঠল, ওয়াও হান্টা, ওয়াও হান্টা! একটু পরে বললুম, লুকাস সোলাঙ্কি, আর কত দূর? লুকাস দুটো আঙুল দেখালো, তার মানে আর দুটো শিকার পথ। সামনে কি সমুদ্র? অত বিশাল ফাঁকা কেন? লুকাস অস্ফুট গলায় বলল, রিও মারাও এসে গেল। আমাজন নদী এসে গেল, সেই স্বপ্নের আমাজন। এই নদী গিয়ে যেখানে মিশেছে সেখানে একটা বিশাল হ্রদ। হ্রদের কিনারা দিয়ে আমরা এগিয়ে চললুম। তীব্র স্রোত বইছে হ্রদের এদিকটায়। লুকাস বলল, বাঁ দিকে এটা হচ্ছে পাসো স্যান্ডো। পাসো স্যান্ডো, জোয়াকিম বুড়োর খামার বাড়ি আছে না এখানে? কিন্তু নিজের দিকে লক্ষ্য করে অবাক হলুম। আশ্চর্য, আমি এখন অন্য টিটো, টিটোচু। হিরণ মামাকে সামনে দেখলেও আর ঝাঁপিয়ে পড়ব না বুকে। হয়তো সভ্য লোভী মানুষ ভেবে তীর বা বল্লম ছুঁড়ে মারব। হ্যাঁ, আমি একজন জিভারও এখন। আমারই পূর্বপুরুষ 7 রাজার ধন জিম্মা রেখেছেন কোনো পাহাড়ের গুহায়। আমারই দেবতা ওয়াকিনির পবিত্র সম্পদটা। আমি কি তা সভ্য মানুষদের লুট করতে দিতে পারি? হুঁশিয়ার হিরণ মামা, সাবধান মিস্টার সিএমএল। আর তুমিও হুঁশিয়ার বুড়ো জোয়াকিম। তুমি রেড ইন্ডিয়ান না? এই অরণ্যের সন্তান ছিলে না তুমি? ধিক তোমাকে! বিশ্বাসঘাতক হয়ে পথ দেখাতে চাও সভ্য মানুষদের। সবার আগে তোমাকেই তাহলে খতম করা দরকার। আবেগে চঞ্চল হয়ে উঠলুম। লুকাস, হ্যারিচু, আমি ভাই আর ফিরব না সভ্যদের জগতে। তোমাদের সঙ্গে চিরজীবন থেকে যাব। আন্দেস পাহাড়ে পরীদের নাচ দেখব। তাদের হাতে থাকবে উড়ুগু ফুল। হারানো সেই ফুলের গন্ধে মৌ মৌ করবে জ্যোৎস্না রাতের বন। হেকুটা ফলের রস খেয়ে আমি তোমাদের সঙ্গে নেমার্তিন নাচব, হাত ধরাধরি করে। কি আছে ভাই সভ্য জগতে? ছ্যা ছ্যা, শুধু বই মুখস্থ, পরীক্ষায় পাস, এই কি জীবন? লুকাস হাসল। তোমার ভাবভঙ্গি দেখে আমরা তা আঁচ করেছিলাম ভাই টিটোচু। তা না হলে গুলি ভরা রিফিলি তোমার হাতে মোড়ল কতবার তুলে দিয়েছে। ইচ্ছে করলে তুমি সবাইকে মেরে পালিয়ে আসতে পারতে, পালাওনি। আমরা জানি তুমি পালাবার জন্য আসনি। হ্যারিচু বলল, দেবতা ইগুয়ানচি তোমায় পাঠিয়েছেন যে, তুমি পালাবে কেন? বললুম, হ্যাঁ ঠিক তাই, ওয়া উহানটা।
কতক্ষণ পরে আমাজনকে ডান দিকে রেখে আমরা আরেকটা ছোট নদীতে ঢুকলুম। এর নাম লুকাস জানালো রিও সান্টিয়াগো। তারপর কিছুটা এগিয়ে ডাইনে পাহাড়, বাঁয়ে জঙ্গল পড়ল। এবার নৌকোটা ঝোপের দিকে এগোলো। আমি দা দিয়ে ঝোপ কেটে চলেছি, আর সুড়ঙ্গের মতো খাল পথে নৌকা চলেছে। সে যে কি গভীর অন্ধকার, কল্পনা করা যায় না। কত দূর যাওয়ার পর ফাঁকা জায়গা আর জ্যোৎস্না আবার দেখা গেল। এখানে নৌকো বেঁধে লুকাস লাফ দিয়ে নামলো। ফিসফিস করে বলল, তুমি শুধু রাইফেলটা নাও, অটেল কুলি পেয়ে যাবে একটু পরে। আমরা ধনুক আর বল্লম নিচ্ছি। তিনজনে বড় বড় গাছের তলা দিয়ে এগিয়ে এক জায়গায় দাঁড়ালুম। সামনে একটা চর পড়া নদীর মতো জায়গা জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে। তার ওধারে ফাঁকা মাঠ আর পাহাড়। চরের ওপর দিকে একটা কাঠের ঘর, আলো জ্বলছে, আর চরের ওপর সার সার গোটা 6 তাঁবু। লুকাস চাপা গলায় বলল, ওই 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 ঘরেরই পিলি আছে, অনেক গুলি বারুদও আছে। তাঁবু দেখেই বুঝলুম এরা সোনা বা হীরের খনির তল্লাশে এসেছে। আমরা তিনজনে চরের ধারে ঝোপঝাড়ের আড়ালে এগিয়ে চললুম। তাঁবুতে কোনো সাড়া নেই। সভ্য লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। অনেকটা ঘুরে চড়া পেরিয়ে ওধারে ঘাসের মাঠে ওঠা গেল। ঘাসগুলো মাথা সমান উঁচু, ঠেলে এগোতে হলো। খানিক পরে ঘরটার পিছনে গিয়ে পড়লুম। কোনো বারান্দা নেই। পিছন ঘুরে সামনে কাউকে দেখতেও পেলুম না, কিন্তু কুকুরের গর্জন শুনলুম। সর্বনাশ, কুকুর একটা নয়, অনেকগুলো মনে হচ্ছে। লুকাসের গায়ে চিমটি কাটলুম। লুকাস ফিসফিস করে বলল, 3টে কুকুর আছে, কিন্তু ভেবো না, সে আমি সামলাবো। কুকুরগুলো এলেই আমি দৌড়ে পালাতে থাকবো। ওই মরা হ্রদের উত্তর দিকে চোরাবালি আছে, ওরা আমার পেছন পেছন ওখানে যাবে। তারপর চোরাবালিতে পড়ে ডুবে মরবে। আমি ঠিক কেন এর কাছে গিয়ে অপেক্ষা করব। দাঁড়াও, আমি বেটাদের সামনে যাই। লুকাসের বুদ্ধির তারিফ না করে পারা যায় না। যেই সে একটু এগিয়েছে, অমনি 3টে কুকুর দৌড়ে এলো কোথা থেকে। লুকাসও তক্ষুনি অবিশ্বাস্য বেগে পিছনের ঘাসের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। কুকুরগুলো তাকে তাড়া করে চলে যেতেই ঘর থেকে একজন সাদা চামড়ার লোক বন্দুক নিয়ে দৌড়ে এলো। আমরা ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে বসে আছি। সে টর্চের আলো ফেলতে থাকলো। তারপর ঘরের পেছনে দিয়ে কুকুরগুলোকে ফিরে আসবার জন্য ডাক দিল। সঙ্গে সঙ্গে হ্যারিচু তার উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা আক্রমণে লোকটা মাটিতে আছাড় খেলো। এই কাজে জীবাণুদের জুড়ি নেই। আমাকেও ঠিক ওই কৌশলে আশিমোটা ধরে নিয়ে গিয়েছিল। টু শব্দটি করতে পারিনি। বলবান হ্যারিচু ওকে ঠেসে ধরে রইল। আমি এই সুযোগ ছাড়লুম না। ছায়ার আড়ালে দৌড় দিলুম। খোলা দরজা পেয়ে ঢুকে গেলুম ঘরে। পরক্ষণে দেখি এক মেম সাহেব বিছানায় শুয়ে কি বই পড়ছে। বই মুখের ওপর থাকায় আমার ঘরে ঢোকা সে টের পায়নি। ডাইনে কোণে কয়েকটা আলনা মতো রয়েছে, তাতে অনেকগুলো রাইফেল থাকে থাকে সাজানো। নিচে অনেকগুলো বাক্স, দেখেই চিনলুম গুলি বারুদ রয়েছে। হিরণ মামার দলেও এরকম বাক্স দেখেছিলুম, কাঠের বাক্স সব। মেম সাহেব বই পড়ছিল, আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়। একটু কাছতেই বই নামিয়ে রেখে মেম সাহেব তাকালো। তারপর হুড়মুড় করে বিছানায় উঠে বসলো। হেসে বললুম, ম্যাডাম, আমি একজন ইন্ডিয়ান। মিথ্যে নিশ্চয়ই বললুম না, আমি তো সত্যিকার ইন্ডিয়ার মানুষ। কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করে ভেবেছিলেন এটাই ভারতবর্ষ বা ইন্ডিয়া। তাই ওখানকার আদিম অধিবাসীদের ইন্ডিয়ান বলেছিলেন। সেই থেকে আজও ওরা ইন্ডিয়ান হয়ে রইল। মেম সাহেবটা ভয় পেয়ে চেঁচাতে পারে ভেবে আমি তাকে ধমক দিলাম, খবরদার ম্যাডাম, চুপ করে থাকুন, যা বলছি শুনুন। মেম সাহেবটি তেজি, তার উপর আমার মতো একজন কম বয়সী ছেলে তার ঘরে ঢুকে শাসাচ্ছে। সে তা বরদাস্ত করবে কেন? সে চেঁচিয়ে উঠতে যাচ্ছে, এমন সময় তার বুকে রাইফেলের নল ঠেকাতেই সে হাউমাউ করে গড়িয়ে পড়ল বিছানায়। তখন ঘরের কোনায় যে দড়ির বান্ডিলটা দেখেছিলুম তাই দিয়ে আষ্টে পিষ্টে খাটের সঙ্গে ওকে বেঁধে ফেললুম। মেম সাহেব আর টু শব্দটি করল না।
বাইরে হ্যারিচুর শীষ শুনলাম। আর দেরি নয়, রাইফেলগুলো বের করে বাইরে রাখলুম। গুলি বারুদের বাক্সগুলো বয়ে নিয়ে গেলুম একে একে। তারপর হ্যারিচু এসে গেল ঝোপ ঠেলে, হাসি মুখে বলল, ও বেটা ঘুমোচ্ছে। অর্থাৎ লোকটা অজ্ঞান হয়ে গেছে। আমি বললুম, কিন্তু এত সব নেব কিভাবে? হ্যারিচু বলল, তুমি রিপিলিটা গুলি ভরেছ কি? বোকা বোকা টিটোচু। ঠিক কথা। একটা কাঠের বাক্স রাইফেলের কুঁদো দিয়ে সামান্য ফাঁক করলে গুলি পাওয়া গেল। এবার রাইফেলে 6টা গুলি পুড়ে নিলুম। শার্টের বুক পকেট আর প্যান্টের দু পকেটেও এক গুচ্ছের করে গুলি ভরা হলো। ততক্ষণে অস্ত্র শস্ত্র বইতে শুরু করেছে হ্যারিচু। মাঠে ঝোপের মধ্যে রেখে আসছে। আমিও হাত লাগালুম। এইভাবে 3-4 দফায় দুজনে মজা হ্রদের পাড়ে এবং সেখান থেকে জঙ্গলে, তারপর খালের ধারে নৌকার কাছে পৌঁছানো সম্ভব হলো। ধূর্ত লুকাস ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। বলল, কুকুরগুলো তলিয়ে গেছে চূড়াবালিতে। বললুম, ভাগ্যিস তুমি তলিয়ে যাওনি। আমি জানি কোথায় পা ফেললে বেঁচে যাব। লুকাস খুশিতে হাসতে লাগলো। আমাজনে পৌঁছানোর পর পাশো স্যান্ডোর কাছে আমি বললুম, লুকাস, তোমরা একটুখানি অপেক্ষা করবে। কেন কেন? এখানে কোথায় জোয়াকিম বুড়োর খামার বাড়ি আছে। আমি একবার ওর সঙ্গে দেখা করে আসতুম। সে কি, কেন? ওকে বলে আসতুম মামা যেন আমার জন্য আর ব্যস্ত না হন, আমি ভালো আছি। লুকাস গম্ভীর হয়ে বলল, ওই দেখো, চাঁদ ঢলে পড়েছে। ভোর হবার আগেই আমাদের পৌঁছতে হবে। আর চাঁদ থাকতে থাকতে না পৌঁছলে বিয়ের লগ্ন হাতছাড়া হয়ে যাবে। আবার অপেক্ষা করতে হবে কতদিন, তা জানো? সেও তো বটে। মন মরা হয়ে গেলুম। যাকে বেচারার বিয়েটা হোক, তারপর আসা যাবে জোয়াকিম বুড়োর খোঁজে। এখন আমি আমাজনের মানুষ, একজন জিভারো। আর কিসের ভয়? জঙ্গলের আঁতি পাতির খবর জানা হয়েছে, কিছুয়া ভাষাও শিখেছি। হ্যারিচু সাহেবটার টর্চ কুড়িয়ে আনতে ভোলেনি। সে বোতাম খুঁজে পাচ্ছিল না। ওই ভুতুড়ে আলো জ্বালবার স্বাদে সে মরিয়া হয়ে টর্চটা আছাড় মারে আর কি। আমি তাকে শিখিয়ে দিলুম, কিন্তু যেই টিপেছে আলোও জ্বলে উঠেছে। সে যেন সাপ ধরে আছে এভাবে টর্চটা ক্যানোর গলুইতে ফেলে দিল। আমি অনেকবার ওকে বুঝিয়ে ভয়টা কাটালুম। তারপর সে বারবার টেপে এবং আলো জ্বলে ওঠে, আর অমনি খিলখিল করে হেসে খুন হয়। লুকাস টর্চ কি তা জানে। সে ধমকাচ্ছিল, খবরদার, কার চোখে পড়ে যাব আমরা। কিন্তু হ্যারিচু মানা শুনলে তো। যা সে ওয়াকিনির ভুতুড়ে মারাত্মক অস্ত্র ভেবেছিল, তা যে কোনো ক্ষতি করছে না দেখে তার এত আনন্দ। তেমনি অবাকও সে কম হচ্ছে না। সে সুইচে আঙুল রেখে বিড়বিড় করছে, কোনো আলো নেই, কোনো আলো নেই, ওয়াকিনিও নেই, ওয়াকিনিও নেই। তারপর আঙুলে চাপ দিয়ে আলো জ্বললে হেসে গড়িয়ে পড়ছে এবং বলছে, কোত্থেকে আলো এলো, কোত্থেকে আলো এলো, ওয়াকিনি নেই, ওয়াকিনি নেই, এহে এহে। আমাদের নৌকো যখন সেই ম্যাসিও জিভারোদের এলাকায় এলো, তখন লুকাস হাল ছেড়ে এসে ওর হাতের টর্চটা কেড়ে নিয়ে গেল। নৌকা ঘুরপাক খাচ্ছিল, আবার ঠিক পথে এগোলো। তখন হ্যারিচু গম্ভীর মুখে চাঁদের দিকে তাকিয়ে বলল, নোহ, ওই চাঁদটার পিছনে তাহলে একজন জিভারো আছে আমার মতো? হেসে বললুম, আছে হয়তো, তবে তোমার চেয়ে অনেক বড়। সেই সময় কানে এলো আবার সেই ম্যাসিওদের ঢাকের শব্দ। শোনা মাত্র লুকাস ও হ্যারিচু দুজনেই উত্তেজিত হয়ে জোরে কেন বইতে শুরু করলো। বললুম, কি হলো? লুকাস রুদ্ধশ্বাসে বলল, টিটোচু, ওদের ঢাক বলছে, ওদের ঢাক বলছে। ওয়াকিনির দুধের চামড়ার রং সাদা, তার ঠোঁটের ওপর আর চিবুকে আজগুবি চুল রয়েছে, তার হাতে খুদে রিফিলি আছে, আর সে রিও মারাউতে মস্ত বড় চলন্ত কাচিমের পিঠে ঘুরে বেড়ায়। সেই কাচিম আবার হুসহুস করে ধোঁয়া ওগড়ায়।
তার পেটে হু হু করে আগুন জ্বলে। একটা কথা বলতে আগাগোড়া ভুলে গেছি, জিভারো ইন্ডিয়ানরা সবাই মাকুন্দ, তার মানে ওদের দাড়ি গোঁফ গজায় না। কিন্তু লুকাসের মুখে ম্যাসি ওদের ঢাকের ওই খবর শুনে আমি লাফিয়ে উঠলাম। এ তো অবিকল ট্রাভেলার বর্ণনা। তারই মাছ ধরা স্টিমার রয়েছে, গোঁফদাড়ি রয়েছে, খুদে রিফিলি অর্থাৎ রিভলভারও রয়েছে। নির্ঘাত শয়তান ট্রাভেল্লো ছাড়া কেউ নয়। আমি তাকে ম্যাসি ওঝার কথা বলেছিলাম। ও বেটা তখনই হিরণ মামাদের অভিযানের আসল রহস্য আঁচ করে নিয়েছিল। এখন কিভাবে ঠিক জায়গায় গিয়ে জুটেছে এবং ওই জীবাণুদের সঙ্গে ভাবও করে ফেলেছে। সর্বনাশ! তাহলে ধূর্ত বদমাসটা গুপ্তধন না হাতিয়ে ছাড়বে না। আমি গুলি ভরা রাইফেলটা শক্ত করে ধরলুম। আমার জামা ও প্যান্টে মোট 3টে পকেটেও গুলি ভর্তি রয়েছে। চেঁচিয়ে উঠলুম, লুকাস, নৌকা ভেরাও! লুকাস কিছু বোঝবার আগেই ওর কাছে গিয়ে টর্চটা নিলুম। তারপর এক ধাক্কায় হাল ঘুরিয়ে দিতেই নৌকা পাড়ের ঝোপে ঢুকে গেল। আমিও লাফ দিয়ে ঝোপের মধ্যে নেমে পড়লুম। লুকাসদা কি ভাবলো কি জানে, আচমকা ভয় পেয়ে দ্বিগুণ বেগে কেন বেয়ে পালালো। ওদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললুম, আমি আবার ফিরে যাব লুকাস, ওঝাকে বলো আমি আবার ফিরব। কান পেতে ঢাকের শব্দ শুনছিলুম। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারলুম লুকাস ঠিকই বলেছে। টেলিগ্রাফে আমরা যেমন টরে টক্কা এই দুটো শব্দকে নানা ধরনে সাজিয়ে খবর পাঠাই, ওদের ঢাকও গুম গুমা এই দুটো বলকে অবিকল সেইভাবে ব্যবহার করে খবর পাঠাচ্ছে। ঢাকের বাজনার সাহায্যে খবর পাঠানো পৃথিবীর সব দেশেই আদিম মানুষের রীতি। জঙ্গলের নানা জায়গায় ওদের সব জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন রয়েছে। কাছের বস্তি বা পুয়েবলোতে যেমনই ঢাকের শব্দ পৌঁছয়, সেখানেও অবিকল ওই বলগুলো ঢাকে বাজিয়ে দেয়া হয়। তা শুনে আরেকটা পুয়েবলোর লোকেরা নিজেদের ঢাক বাজিয়ে খবরটা ছড়িয়ে দেয়। এভাবে 10-15 মিনিটের মধ্যে কয়েকশো মাইল এলাকা জুড়ে খবরটা পৌঁছে যায়। ম্যাসিও গোষ্ঠীর জিভারোরা নির্ঘাত শয়তান ট্রাভেল্লোর খবর ছড়াচ্ছিল আমাজনের অরণ্যে। চাঁদ তখন পশ্চিমে ঢলে পড়েছে। জ্যোৎস্নার রং ফ্যাকাশে হয়ে আসছে। গাছপালা ঝোপঝাড়ের আড়ালে আমি এগিয়ে চলেছি ঢাকের বাজনার দিকে। মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছি, চমকে উঠছি। সেই ভয়ঙ্কর অমানসিক চেরা গলার ডাকটা ভেসে আসছে কোত্থেকে। সঙ্গে সঙ্গে বাতাস থমকে যাচ্ছে যেন। সারা অরণ্য আতঙ্কের নিঃসাড় হয়ে পড়ছে। ওহ, আওয়াজটা কিসের? সে কি কোনো প্রাণী নাকি অপদেবতা? অমন বীভৎস চিৎকার করছে কেন সে? সামনে ফাঁকা ঘাসের মাঠ, তারপর উঁচু হয়ে উঠেছে টিলাগুলো। বড় বড় ক্যাকটাস বা ফণিমনসা গাছের ঝোপঝাড়। টিলার মাথায় উঠে ওপাশে নজর গেল। বিশাল উঁচু গাছের জঙ্গল শুরু হয়েছে ওদিকের ঢালুতে। অন্ধকার পাঁচিলের মতো দেখাচ্ছে। তার পিছনে পাহাড় রয়েছে, কিন্তু ঢাকের আওয়াজ এবার খুব কাছে মনে হলো। আর অন্ধকারের মধ্যে কিছু আগুনের ফুলকি নড়াচড়া করছে দেখলুম। সাবধানে নেমে গেলুম। বড় গাছগুলোর কাছে যেতেই দেখলুম, হ্যাঁ, একটা নাচ গানের আসর চলেছে। নেমার্তিন নাচছে কারা। গাছের আড়ালে হামাগুড়ি দিয়ে এগোলুম। ওহ, পথ যেন ফুরুতে চায় না। মনে হচ্ছিল কাছে, অথচ এত দূর। পাহাড়ের নিচে একটা ফাঁকা সমতল জায়গায় ম্যাসিও জিভারোদের উৎসব চলছে। একদল জিভারো নাতে মা একরকম জঘন্য বিষাক্ত মদ খাচ্ছে। তা ওদের হাতে একটা অদ্ভুত ধরনের কাঠের পাত্র দেখেই বুঝলুম। বাঁশের চোঙায় যারা খাচ্ছে তাদের মদের নাম আউয়াউসা। এটা একটু মিঠে। কেউ কেউ খাচ্ছে পাতার ঠোঙায়, তার নাম আইয়া গুয়াশা। এও সাংঘাতিক মদ। অনেকে গড়াচ্ছে মাটিতে। পিছনে রয়েছে ওদের বস্তি ঘর বা হাসিয়েন্দা। হাসিয়েন্দার মাত্র একটা দরজা থাকে। দরজার কাঠের গুঁড়ির আসনে যে বসে ঝিমোচ্ছে তাকে ভালো করে লক্ষ্য করার জন্য
যেই একটু মুখ বাড়িয়েছি অমনি আমার কাঁধে কার হাত পড়ল। চমকে উঠে মুখ ঘোরালুম। ঝোপের মধ্যে বেশ অন্ধকার। কে যেন কানের কাছে ইংরেজিতে ফিসফিস করে বলে উঠল, আমি তোমার বন্ধু। স্বপ্ন দেখছি না তো? কয়েক মুহূর্ত হাঁদারাম হয়ে তার দিকে তাকিয়ে রইলুম। তারপর লোকটাকে আবছা টের পেলুম। হ্যাঁ, ভূত টুত নয়, সে জলজ্যান্ত মানুষই বটে। সে আমার হাত ধরে টানলো, ফিসফিস করে ফের বলল, এদিকে এসো। পিছু হটে বেশ খানিকটা গিয়ে সে উঠে দাঁড়ালো। আমিও দাঁড়ালুম। ভোরের আলো ফুটে উঠেছে একটু করে। পাখিরা ঘুম ভেঙে ডাকাডাকি শুরু করেছে। চারপাশের জঙ্গলে আবার একটা দিনের সাড়া পড়ে গেছে। তার সুরে সুর মিলিয়ে জীবারদের ঢাক বাজতে লাগলো। আলখাল্লার মতো অদ্ভুত পোশাক পরা লোকটা, হাতে বন্দুক আর বুকে টোটার মালা, মাথায় রেড ইন্ডিয়ানদের ফেটটি বাঁধা রয়েছে। সে আমার হাত ধরে পাহাড়ের দিকে নিয়ে গেল। একটা বড় পাহাড়ের আড়ালে খোলা জায়গায় দুজনে বসলুম। এবার দেখলুম লোকটা লম্বা হাড়গিলে চেহারার এক বুড়ো। সে মিটিমিটি হাসছিল। অবাক হয়ে বললুম, কে আপনি? বুড়ো চাপা হেসে বলল, টিটো, তুমি নিশ্চয়ই আমার নাম শুনেছ। তোমার মামা কিছুদিন আগে আমার মাননীয় অতিথি ছিলেন। তোমার খবর আমি সব জানি। তোমার মামা। উত্তেজনায় অস্থির হয়ে বললুম, মামা? আমার মামা কোথায়? কেমন আছেন? ব্যস্ত হইও না, সব বলছি। জিবার ওরা তোমাকে ধরে নিয়ে যাওয়ার পর তিনি আর সিনোর সিএমএল দুজনে লোকজন নিয়ে খুব খোঁজাখুঁজি করেন, পান না। তারপর আমার খামার বাড়ি গিয়ে হাজির হন। জঙ্গল কেটে আমি সামান্য চাষবাস করি, কিছু গরু বাছুরও আছে। পাশো স্যান্ডোতে আমার ফার্ম আর ক্যাটল রেঞ্জ রয়েছে। তা সিনোর জোয়াকিম? আপনি সেই সিনোর জোয়াকিম না? ঠিকই ধরেছ বাছা, আমি জোয়াকিম বুড়ো। বর্ষা ছুঁড়ে এখনো পুমা মারতে পারি। নেগড়ে ঠ্যাঙাতে আমার জুড়ি নেই আমাজন তল্লাটে। জোয়াকিম বুড়ো হাসতে থাকলো। আমি আপনার খোঁজে বেরোবো ভাবছিলাম। তা শোনো, তোমার মামা আর সিএমএল তো আমার অতিথি হলেন। জীবারদের সঙ্গে আমার অল্প স্বল্প যোগাযোগ আছে। আমাকে ওরা শত্রু মনে করে না। মাঝে মাঝে জন্তু জানোয়ার মেরে এদের উপহার দিয়ে আসি কিনা। তাছাড়া বুঝতেই পারছো, আমি একজন রেড ইন্ডিয়ান। ওদের সঙ্গে আমার রক্তের যোগ রয়েছে। কাজেই আমি ওই এলাকায় খবর নিলুম তোমার। তখন জানলুম আসিমোরা তোমাকে ধরে নিয়ে গেছে। আসিমোরা ভীষণ একগুঁয়ে জাত। একবার এক বেটা আসিমোকে চেপে ধরলুম। তখন বুঝলুম ওদের রোজার হুকুম হয়েছিল একজন সাদা চামড়ার সভ্য লোকের মুন্ডু দিয়ে সানসা বানাতে হবে, তবেই ওয়াকিনি ইন্ডিয়ানচির রাগ কমবে। কিন্তু তুমি হাত পোষকে পালিয়ে গেছো। ওজাটাও রাক্ষসে গাছের কবলে পড়ে মারা পড়েছে। তাই আসিমোটা বলল ওরাও তোমাকে খুব খোঁজাখুঁজি করছিল। পরে খবর পেয়েছে যে তুমি ওদের শত্রু গোষ্ঠী ট্যাসিনোদের নুহা হয়ে আশ্রয় পেয়েছ। হ্যাঁ সিনোর জোয়াকিম। তারপর ওরা দল বেঁধে এক রাত্রে আমাদের ওপর চড়াও হয়েছিল। জানি জানি, সব জানি। তারপর শোনো, তোমার মামা এ খবর পেয়ে ট্যাসিনোদের কাছে যাবেন ঠিক করলেন, কিন্তু সেই রাতেই এক কাণ্ড ঘটে গেল।
ম্যাসিও ওঝার যে সানসা ওর কাছে ছিল চুরি হলো। সে কি? কিন্তু এই নিয়ে তোমার মামার সঙ্গে সিনোর সিএমএল এর প্রচন্ড বিবাদ শুরু হলো। কিছুতেই ওদের ঝগড়া মেটাতে পারলুম না। তোমার মামা ভাবছেন সিএমএল চোর, আর সিএমএল ভাবছেন তোমার মামাই চুরি করেছেন। গুপ্তধন একা মেরে দেওয়ার মতলব। বুড়ো হেসে উঠল। তারপর 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 তোমার মামা রাগ করে একা চলে গেলেন। আমি ওকে কুইটো শহর অবধি পৌঁছে দিয়ে এলুম হাঁটা পথে। ঘোড়ায় 24 ঘন্টা লাগলো পৌঁছতে। তোমার মামা কুইটোর ভারতীয় দূতাবাসে সব জানিয়ে একটা হেলিকপ্টার জোগাড় করলেন তোমাকে খোঁজার জন্য। আমি চলে এলুম নিজের ফার্মে। আর সিএমএল? চোর যে সিএমএল নিজে আমি টের পেলুম ফিরে আসার পর। দেখি শয়তান জেলে ট্রাভেলোটা ওর কাছে জুটেছে রাতারাতি। ট্রাভেলোর কুবুদ্ধিতে পড়েই সিএমএল এই কর্মটি করেছে, তাতে সন্দেহ নেই। আমি বাটপার খুনে ট্রাভেলোকে একদম দু চোখে দেখতে পারি না। বললুম, এবার ভাগো দেখি সব। আমার গরু বাছুরগুলো চুরি হলো কিনা কে জানে। ওরা চলে গেল তক্ষুনি দলবল নিয়ে। আমি কিন্তু তোমার খবর দিব্যি রাখছিল, কিন্তু ট্যাসিনোদের হাসিয়েন্দাটা ঠিক কোথায় তা জানি নে। কারণ ওই এলাকাটা হচ্ছে আন্দেস পাহাড়ের কাছাকাছি, অনেকটা দূর। তার উপর বারে বারে ফার্ম ফেলে গেলে খুব লোকসান হয়। আমার লোকগুলো বড্ড চোর। তবে জানতুম সিনোর হিরণ তোমার খোঁজ নিশ্চয় পেয়ে যাবেন শিগগির। তাছাড়া তুমিও তো ওদের নুহা, নুহার কোনো ক্ষতি ওরা করে না। জোয়াকিম একটু দম নিয়ে ফের বলল, ট্রাভেলও জানে তোমার খবর। সে তোমাকে আন্দেস পাহাড় থেকে একবার দেখেছিল নাকি? হ্যাঁ, মনে পড়েছে এবার। কাকে পাহাড়ের ওপর দেখেছিলুম। ট্রাভেলও তখন জানতো না যে ম্যাসিওরা পাসো স্যান্ডোর কাছাকাছি থাকে। সে ভেবেছিল ওরা থাকে আন্দেসের ওদিকে, তাই গিয়েছিল। ওই সাংকেতিক বুলির মানে আমি জানি, তাই চুপি চুপি ব্যাপারটা দেখতে এখানে আসছিল। হঠাৎ ওদিকে টিলার উপর তোমাকে দেখলুম, পিছু নিলুম তখুনি। আরে, এ নির্ঘাত সিনোর হিরণের ভাগ্নে ছাড়া কেউ নয়। কিন্তু তার চেয়ে অবাক কাণ্ড, ট্রাভেলও তো এদের নুহা হয়েছে, হারানো মুন্ডু ফিরিয়ে দিয়েছে এদের। কিন্তু সিএমএল কোথায়? বার কতক প্রশ্নটা নিজেকেই করল জোয়াকিম বুড়ো। কোথায় গেল সিনোর সিএমএল? তাকে তো দেখলুম না ট্রাভেলোর পাশে। আমি শিউরে উঠে বললুম, তাহলে কি তাকে শয়তান জেলেটা মেরে ফেলেছে? জোয়াকিম মাথা দোলালো। বলা কঠিন। ঢাকে সেরকম কোনো খবর তো দেয়নি। ওর পক্ষে তাই সম্ভব সিনোর জোয়াকিম। বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, জীবারদের গুপ্তধনের লোভে এমনি করে যুগ যুগ ধরে কত মানুষ যে জান খোয়াচ্ছে ইয়ত্তা নেই। আমার বয়স এই জঙ্গলের সবচেয়ে বুড়ো ম্যানিওক গাছটার চেয়ে বেশি। আমি কি কম মানুষ মারা দেখলুম? ম্যাসিওদের ধনে অভিশাপ আছে। বাঁচা টিটো, এখন আর এখানে বসে থেকে লাভ নেই। দিনের বেলা কিছু ঘটবে না। এখন সারাদিন ওরা ঘুমোবে। চলো আমার খামার বাড়ি যাওয়া যাক। চান খাওয়া সেরে ঘুমিয়ে নাও, তারপর রাত আসুক, তখন দেখা যাবে। সে কত দূরে সিনোর? তা মাইল 10-12 হবে। আপনি এলেন কিসে? কেন,
ঘোড়ায় ঘোড়াটা ওই টিলার ধারে গাছে বেঁধে রেখেছি। ওই গাছের ত্রিসীমানায় কোনো জীবারও পা দেয় না। কেন জানো? ওই গাছে ওরা মোড়লের মরা ঝুলিয়ে রাখে, তাই মোড়লের ভূত ওখানে ওত পেতে বসে রয়েছে। আর পূর্ণিমার রাত এলেই সেই ভূতটা মারাত্মক চেঁচায়। হ্যাঁ, আমি শুনেছি। হ্যাঁ, একটু আগে তো ভূতটা ডাকছিল। ভূত? সত্যিকার ভূত? জোয়াকিম আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, ভূত ছাড়া আবার কি, সে রহস্য পরে বলবো খন। ওটো, দিনের আলো ফুটেছে। ওদের চোখে আমি পড়ে গেলে কোনো ভয় নেই, কিন্তু তোমাকে দেখলে। আমার হাতে গুলি ভরা রাইফেল থাকতে ওদের ভয় পায় না সিনোর। সে তো দেখছি, বাহাদুর ছেলে। চলো কেটে পড়া যাক। মিছিমিছি মানুষ মেরে কেন পাপের বোঝা বাড়াবো বলো? যেদিন থেকে আমি খ্রিস্টান হয়েছি একটা মানুষ মারিনি আর। হাঁটতে হাঁটতে বললুম, তার আগে নিশ্চয়ই খুব মারতেন। সিনোর জোয়াকিম দুঃখিত মুখে বলল, হ্যাঁ, তবে প্রাণের দায়ে, স্রেফ জান বাঁচাতে। তুমি তো জানো না কিভাবে আমি একা সেই কচি খোকাটি থেকে এত বুড়ো হয়ে গেলুম। আমার বাবা মাকে সাদা চামড়া সাহেবরা গুলি করে মেরেছিল, কারণ হীরের খনির খোঁজ তারা দিতে পারেনি। আমি বাচ্চা ছেলে একা নদীর চড়ায় হামাগুড়ি দিয়ে তখন খেলা করছি। একটা কুমির ওত পেতেছিল, এগোচ্ছে। আমি জঙ্গলে গুলির শব্দ শুনে কিছু বুঝতে পারিনি। পারার কথাও নয়। যাই হোক, সেখানেই সেদিন এক ইটালিয়ান শিকারী শিকার করতে এসেছিল। সেও সাদা চামড়ার মানুষ। কুমিরটা যখন মাত্র হাত তিনেক দূরে, সে দেখতে পেয়ে সেটাকে মেরে ফেলল আর আমাকে নিয়ে গেল। তার সঙ্গে ইটালি চলে গেলুম। কিছুদিন থাকার পর ফিরে এলো সে আবার সেই আমাজনে। যে খামারটার এখন আমি মালিক, ওটা তারই। তাকে আমি বাবা বলতুম। আমার বয়স যখন মোটে 14, সে পুমার আক্রমণে মারা গেল। আমি ফের বুনো হয়ে উঠলুম। স্বজাতির লোকদের সঙ্গে মেলামেশা শুরু করলুম। খুন খারাপিও করতে হলো কতবার নানা জায়গায়। কিন্তু বাবার 3টি হুকুম আমি মেনে চলেছি বরাবর। 1, শিকার করতে হলে পুমা বা বাঘ। 2, খেয়ে পড়ে বেঁচে থাকতে হলে ফার্ম চালানো। আর 3, মরার পর ভূত না হতে চাইলে খ্রিস্টান হওয়া। ফর্সা হয়ে এসেছে চারদিক। আমরা ঘোড়াটার কাছে পৌঁছে গেলুম। একটা প্রকাণ্ড গাছে ঘোড়াটা বাঁধা রয়েছে। গাছের মধ্যিখানে কবে বাজ পড়েছিল, তাই কিছু ডাল পুড়ে গেছে। আমি মাথা তুলে খুঁটিয়ে গাছটা দেখছি লক্ষ্য করে জোয়াকিম বলল, ভূত এখন থাকে না। এসো, আমার পেছনে বসবে। ঘোড়ায় কখনো চেপেছ? না সিনোর। শিখিয়ে দেবক্ষণ। অমন মজা তুমি তোমাদের মোটর গাড়ি হাঁকিয়েও পাবে না। আরে, পাথুরে মাটি, পাহাড়, ঘাসের বন, ঝোপঝাড়, জঙ্গলের জায়গা, তারপর নদী নালা, এসব কি ওই কলের গাড়ির পেরোবার স্বাদ দিয়েছে? একটা ঘোড়া তোমাকে যেখানে খুশি যে পথে ইচ্ছে বয়ে নিয়ে যাবে। বাছা টিটো, আমাজনের বন জঙ্গলে ঘোড়ায় পিঠে চেপে বেড়ানোর কি সুখ তুমি জানো না। ওহ, সে আনন্দের শেষ নেই। পায়ের নিচ থেকে সাঁত সাঁত করে যখন সবকিছু পিছিয়ে যায়, মনে হয় আমি এই জঙ্গলের সম্রাট। ঠিক এই রকম।
ততক্ষণে আমরা ঘোড়ায় চেপে বসেছি। জোয়াকিম ঘোড়াটা ছুটিয়ে দিল, ওকে চেপে ধরে রইল। রাইফেল দুটো জিনে আটকানো রয়েছে। সত্যি এই ছুটে যাওয়ার কোনো তুলনা হয় না। আমার রক্ত নেচে উঠল। কত টিলা, ছোটোখাটো কম জলের নদী, অরণ্য, তৃণভূমি পেরিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা খামার বাড়িতে পৌঁছে গেলুম। একটা উঁচু টিলার গায়ে কাঠের খুঁটি আর সরু ডালপালার বেড়া দিয়ে ঘেরা। একদিকে আর একটা শক্ত বেড়ার মধ্যে অজস্র গরু রয়েছে। ঘোড়ায় চড়ে দুজন আধা বিলিতি আধা রেড ইন্ডিয়ান পোশাক পরা লোককে পাহারা দিতে দেখলুম। দুজনের হাতেই বন্দুক। কতকগুলো কুকুরও রয়েছে তাদের কাছে। ওরা জোয়াকিমের মাইনে করা কাউবয় বা রাখাল। আমাদের দেশের মতো বাঁশের বাঁশি বাজানো উদাস রাখাল ছেলেটি নয়, রীতিমতো হিংস্র চেহারা। একজন তো জোয়াকিম বুড়োর বয়সী, গলায় টোটার মালা ঝুলছে। বেড়ার ভিতর এদিকটায় চাষের ক্ষেত, ভুট্টা, গম, বজরা চাষবাস হয়। পাম্পিং যন্ত্রও রয়েছে। খাল কেটে নদী থেকে জল আনা হয়েছে। সেই জল পাম্প চালিয়ে উঁচু ক্ষেতে সেচ দেয়া হচ্ছে। জনা 3-4 রেড ইন্ডিয়ান সাহেবি পোশাকে সেই সব কাজে ব্যস্ত। আমরা কাঠের ঘরে ঢুকলাম। বারান্দায় একটা তেজি কুকুর গড় গড় করছিল। তাকে আগেই সামলেছে একটা লোক। সে আমার দিকে হাঁ করে চেয়ে আছে দেখে জোয়াকিম বলল, সিনোর হিরনের সেই হারানো ভাগ্নেকে উদ্ধার করে আনলুম টমাস। বুঝলি, ওকে ভালো করে খাইয়ে দে দিকি। বেচারা আজ 3 সপ্তাহ ধরে শুধু জীবাণুদের জঙ্গলি খাবার খেয়ে কাটিয়েছে। টমাস বুকে ক্রস এঁকে বলল, যিশু খ্রিস্ট, আজও তো সিনোর হিরনের হেলিকপ্টারটা ওইদিকে উড়ে যেতে দেখলুম। আমরা রুমাল নাড়ালুম, নামলেন না। জোয়াকিম চোখ নাচিয়ে বলল, টমাসটা খুব ভক্তিমান খ্রিস্টান। ও ফির ওব্বার ঘোড়ায় চেপে 25 মাইল দূরে অ্যান্টিকো গির্জায় প্রার্থনা করতে যায়। ভাবতে পারো? পাদ্রি সাহেব হচ্ছেন একজন ইংলিশম্যান। তিনি বলেছেন শিগগির ওর বিয়ে দেবেন। কি টমাস, সিনোর টিটোকে নেমন্তন্ন করবি তো বাবা? টমাস একগাল হেসে বলল, আমি ধন্য হব তাহলে সিনোর জোয়াকিম। আমার মন নেচে উঠল। এই নির্জন রহস্যময় আমাজনের অরণ্যে এরা কিভাবে চমৎকার দিনগুলো কাটাচ্ছে। আহা, এই তো জীবন। কোথায় কলকাতার ভিড়, নোংরা সব রাস্তা, কলেজের লেকচার শোনা, পরামুখস্থ, অফিসে চাকরি বাকরি, ঝগড়াঝাটি। আর কোথায় এই বাঁধা বন্ধনহারা মুক্ত স্বাধীন জীবন। আমি আর দেশে ফিরে যাব না। চৌবাচ্চার জলে স্নান করাটা পছন্দ হলো না। বললুম, আমি বরং নদীতে যাই সিনোর, ওতে পোষাবে না। জোয়াকিম হেসে উঠল, আমাজনের হাওয়া লেগেছে, ভালো খাসা। কিন্তু বাছা, এদেশের নদীতে ভয়ঙ্কর সব কুমির ভর্তি যে। বললুম, বারে, আমি তো লুকাসের সঙ্গে নদীতে চান করতুম। কে লুকাস? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওকে তল্লাটে সবাই চেনে। ওই হতবাগাটাই তোমাকে খেয়েছে। ঠিক আছে বাবা টমাস, ওকে নিয়ে নদীতেই যাও, কিন্তু সাবধান, ঝটপট চলে আসবে। টমাস নদীর ধারে বন্দুক হাতে পাহারা দিল। আমি নদীতে স্নান করলুম। সাঁতার কাটা জমল না। অচেনা নদী, অজগর আর কুমিরের রাজত্ব। এই প্রথম মনে হলো হ্যারিচুদের আমি কত ভালোবেসে ফেলেছি। বনিন্নার জন্য মনটা টানতে লাগলো। সেই সুন্দর গাছপালা ঘেরা হাসিয়েন্দার মাচায় ঘুমোনো, ভূত আর পরীর গল্প শোনা রাতগুলো, দিনে হইহুল্লা করে নদীতে সাঁতার কাটা, মাছ ধরতে যাওয়া, শিকার করা, সারাক্ষণ মনে পড়ছিল। তাড়াতাড়ি উঠে চলে এলুম। টমাস বলল, সিনোর কেমন মন মারা হয়ে গেছেন কেন?
বললুম, কিছু না, এমনি। প্যাসিনদের পুয়েব্লোতে না ফিরলে আর শান্তি পাব না। জোয়াকিমের ঘরে ফিরে সভ্য মানুষের খাবার আমার বিস্বাদ লাগছিল। আর এই নরম বিছানায় ঘুমোনো, ভ্যাট ভ্যাট, এসব তো ফুল বাবুদের জন্য। আমি যে এখন পুরোপুরি একজন জিভারও। জানালার নিচে বিশাল উপত্যকায় খামার, গরুর বাথান ইত্যাদি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লুম। স্বপ্নে দেখলুম আমি হ্যারিচুদের সঙ্গে লাল বাঁদর মারতে বেরিয়েছি। ইন্না বলছে, টিটোচু, আমাকে সঙ্গে নেবে না? লুকাস তাকে মারতে গেল। খবরদার, মেয়েরা শিকারে গেলে ওয়াকিনের সাপ লাগে। গভীর জঙ্গলে কত সব ফুল ফল পাখি। হঠাৎ দেখি ট্রাভেল্লো ইন্নার দিকে গুলি ছুটছে। আমি চেঁচিয়ে উঠলুম, ধরো শয়তানটাকে, ধরো! ইন্না, বোন ইন্না! ঘুম ভেঙে গেল। টমাস গায়ে হাত দিয়ে জাগিয়েছে। সে বলল, শিনো টিটো, বেলা পড়ে গেছে, উঠুন, চা খান। উঠে বসে দেখি সূর্য উপত্যকার পশ্চিমে জঙ্গলের নিচে চলে গেছে। প্রায় গোটা দিনটা ঘুমিয়েছি। বললুম, সিনোর জোয়াকিম কই? টমাস? টমাস চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, সে এক কাণ্ড। একটু আগে একজন জঙ্গলি জিভারও গরু চুরি করতে এসেছিল। আমাদের কাউবয় ল্যাসিংটো তাকে গুলি করেছে তক্ষুনি। লোকটা ঘাসের জঙ্গলে গুটি গুটি আসছিল নাকি, তাই নিয়ে খুব হইচই হচ্ছে এখনো। মালিমশাই গেছেন ওখানে। ঢক ঢক করে চাটা গিলে বেরিয়ে পড়লুম। দেখলুম জোয়াকিম কাউকে একটা কাঁধে নিয়ে আসছে। আলো পড়ে গেছে, তাই লোকটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলুম না। ক্রমে ওরা টিলা বেয়ে এই ঘরের দিকে উঠতে লাগলো। আন্দাজ 30 হাত দূরে আসার পর আমি চমকে উঠলুম। চিৎকার করে দৌড়ে গেলুম ওদের কাছে। হ্যারিচু, হ্যারিচু, তুমি এসেছো? জোয়াকিম দাঁড়ালো। হ্যারিচুকে দু হাতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠলুম ফের, হ্যারিচু, তোমার গায়ে গুলি লাগেনি তো? হ্যারিচু এবার হাসল। জিভার ওরা খুব আনন্দ না হলে একটুও হাসে না। বলল, তোমার খোঁজে বেরিয়ে এই দুর্দশা টিটোচু, মরতে মরতে বেঁচে গেছি। কিন্তু আজ গভীর চুল মুখে আছে। এই লোকটা, একে আমি। ঘোড়ায় চড়ে থাকা একজন কাউবয়ের দিকে সে তেড়ে যেতেই জোয়াকিম সামলালো ওকে। কিচুয়া ভাষায় বলল, খুব হয়েছে বাবা ট্যাসিনো বংশ। আর নয়, ভাগ্যিস রিপিডির নলটা 1 সুতো ওপরে উঠেছিল, তাই মাথাটা ফুটো হয়নি। তার উপর আমি যদি না এই যন্ত্রে চোখ লাগিয়ে বসে থাকতুম আর চেঁচিয়ে বাঁধা না দিতুম, এতক্ষণ তোমার ভিড়কুটি বেরিয়ে যেত। হ্যারিচু তক্ষুনি কিন্তু মাথা দোলালো। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। টিটেচু, এই বুড়ো মোড়লের সঙ্গে আমাদের কুকারোর খুব ভাব ছিল শুনেছি। কিন্তু ওর ওই লোকগুলো সব ভোঁদরের বাচ্চা। ওই লাল মুখোটা তো ঢুন্ডার নাচ জামাই। কাউবয় ল্যাসিংটো গোঁফে তা দিয়ে বলল, অরে যা যা ব্যাটা উচ্চিংড়ে, আমার শরীরে ইনকাদের রক্ত বইছে। জিবারুরা ইনকাদের চিরকালের চাকর। ইনকারা সভ্য জাত ছিল প্রাচীন যুগে। হ্যারিচু লাফিয়ে উঠে বলল, তোর মুন্ডুতে সানসানা বানালে ইগুয়ানজি রাগ হবে, ব্যাটা অল্পে ইনকা। জোয়াকিম বুড়ো দুদিকে দুহাত ছড়িয়ে দুপক্ষকে সামলালো। সবর খোকারা, সবর সবর। রাগগুলো এখন যে যার মাথার ভেতরে পুড়ে রাখো। চলো বাবা হ্যারিচু, গিয়ে গল্প সল্প করা যাক। তোমরা সব চলে যাও তাহলে। কাউবয় আর অন্যান্য কর্মচারীদের দিকে তাকিয়ে কড়া হুকুম দিল সে। আমরা বারান্দায় সুন্দর বিলিতি আসনগুলোয় বসলুম। হ্যারিচু বসল, কিন্তু বারবার লাফিয়ে উঠতে লাগলো, যেন গদিতে কি সাংঘাতিক একটা ব্যাপার আছে। তাকে যখন বুঝিয়ে দিলুম এটা তোমাদের কাঠের আস্ত গুঁড়ির আসন, কিপ্পুর মতোই জিনিস, কোনো ভয় নেই, তখন সে আমার কথা বিশ্বাস করে কিছুক্ষণ চুপচাপ রইল বটে, কিন্তু তার চমক কাটল না। তার দু চোখে ভয়ের ভাব থেকেই গেল। তা দেখে টমাস রেগে ইংরেজিতে বলল,
জঙ্গলিটাকে এক টুকরো কাঠ দিলেই তো ল্যাটা চুকে যায়। কর্তামশাই যে কি! হ্যারিচু জীবনে এই প্রথম, না দ্বিতীয়বারই বটে, ডেরা ছেড়ে এত দূরে এসেছে। প্রথমবার তো লুকাস আর আমি ছিলুম ওর সঙ্গে। এবার ও একা এতটা পথ পাড়ি দিয়েছে আমার খোঁজে। আর মোটামুটি এই সভ্য ব্যাপার স্যাপার ওর সইছে না। চারদিকে ঘুরে ঘুরে সব দেখছে, হাত বুলাচ্ছে, কখনো উঠে দাঁড়াচ্ছে। ফের বললুম, কোনো ভয় নেই হ্যারিচু, এখন তোমার খবর বলো, হঠাৎ এমন করে চলে এলে যে? হ্যারিচু বলল, ও যা পাঠালো, না এসে উপায় আছে ভাই টিটচু? কি বলেছে ওঝা? আমাকে তা খুলে বলেনি, কিন্তু খবর খুব সাংঘাতিক জরুরি। পরীর পাহাড়ের ওপারে কি সব ঘটেছে, তাই তোমার যাওয়াটা দরকার। আন্দেজ পর্বতমালাকে ওরা বলে পরীর পাহাড়। তার ওপারে কোনো জীবারও প্রাণ গেলেও যাবে না। ওটা তাদের নিষিদ্ধ এলাকা। যদি বা কেউ যায়, টের পেলে দলের মোড়ল অমনি ঘ্যাচাং করে তার মুন্ডটা কেটে সানসা বানাবে। কিন্তু কি ঘটেছে ওখানে? আমি গোলমালে পড়ে গেলুম। একদিকে ট্রাভেললো, অন্যদিকে ওঝা ক্যানাসার জরুরি ডাক। যদি হ্যারিচুর সঙ্গে চলে যাই, তাহলে এদিকে ট্রাভেললো গুপ্তধন হাতিয়ে কেটে পড়বে। ভাবতে লাগলুম। তারপর বললুম, লুকাসের খবর কি? বিয়ে হলো তার? হ্যারিচু বলল, হ্যাঁ, ব্যাটা এখন খুব আওয়েউসা খাচ্ছে আর নাচছে। আজ থেকে ও আমাদের গাঁয়ের মোড়লের জামাই। কাজেই আজ থেকেই ক্যানাসা ওঝা ওকে মোড়ল বানিয়ে দিয়েছে। এখন ওই ভিন গায়ের লোকটার হুকুমে আমাদের চলতে হবে। ছ্যা ছ্যা, ওই পিডরম্বা শেয়াল জাতের প্রাণী আমাদের কপালে ছিল। ইন্না বোনটি খুশি হয়েছে তো? ইন্না খুশি হবে না? লুকাসকে ওর বরাবর পছন্দ ছিল। হ্যাঁ, ইন্না বলেছে তুমি না গেলে ও হুমরা নাচ নাচবে না। তাই বুঝি? হ্যাঁ, ইন্না বলেছে ভাই টিটচু যেন তার জন্য সুপতি পাখির রাঙা পালক নিয়ে আসে। ভাইয়ের হাতে রিফিলি আছে, একটা সুপতি মারতে দেরি হবে না। বেশ, নিয়ে যাব হ্যারিচু। আর ইন্নার মা বুড়ি বলেছে ছেলে টিটচু আর একবার সূর্যি ওঠার আগে না এলে সে উপোস করে নদীর ধারে বসে না মরা অবধি কাঁদবে। এই নাও বুড়ির দিব্যি। বলে হ্যারিচু ট্যাঁক থেকে একটা আইনি গাছের দুধের মতো সাদা পাতা দিল আমার হাতে। পাতাটা কপালে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলুম। আমায় মা ডেকেছে, বোন ডেকেছে। আমি কি বসে থাকতে পারি আর? বললুম, সিনোর জোয়াকিম, ট্রাভেললোকে তুমি সামলাও, আমি চললুম। চাঁদ তখন জ্যোৎস্না ছড়াচ্ছে নদীর জলে। দূর থেকেই কানে এলো ঢাকের শব্দ। এই শব্দ অন্যরকম। উৎসবের বাজনা বাজছে হাসিয়েন্দার উঠোনে। কেন থেকে নামতেই মোড়ল বউ দৌড়ে এসে আমাকে আদর করতে শুরু করে দিল। তারপর টানতে টানতে নিয়ে চলল। বেড়া পেরিয়ে উঠোনে পৌঁছে দেখলুম বিয়ের পরব চলেছে। আমাকে দেখে ওঝা ক্যানাসা উঠে দাঁড়ালো। ঢাকের বাদ্যি থেমে গেল, নাচও থামল। ওঝা সবাইকে ধমকে বলল, চুপ চুপ, এসো মহান ইগুয়ানচির দূত, খবর বড্ড খারাপ, বসো বলছি। আমি ইন্নাকে খুঁজছিলুম। মশালের আলোয় দেখলুম সে একপাশে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে। গায়ে ফুলের পোশাক, মাথায় অজস্র পালকের মুকুট, হাতে পায়ে কানে সাদা শাঁখ আর নানা জাতের মাছের হাড়ের তৈরি গয়না। আর তার গলায় ঝুলছে বড় বড় কয়েকটা হীরের মালা। এই মালাগুলো মোড়লের কাছে থাকে। কত কাল ধরে আছে কেউ বলতে পারে না। হীরে একসময় এদেশে যেখানে সেখানে পাওয়া যেত। মালাগুলো দেখে কেমন অজানা ভয়ে বুক কাঁপল। কাছে গিয়ে বললুম, ইন্না বোন, আমার ওপর রাগ করেছো নাকি? ইন্না কোনো জবাব দিল না, কিন্তু তার মুখ দেখে বুঝতে পারলাম সে আমার ওপর রাগ করেছে।
মাথা পেতে দিয়ে বললাম, বেশ, তুমি আমার যা শাস্তি দেবে দাও। যদি মুন্ডু কেটে সানসা বানাতে চাও বানাও। ইন্না আমার হাত ধরে নাচ জুড়ে দিল। সেই সময় লুকাস এসে বলল, ভাই টিটচু, আমি মোড়ল হয়েছি। হ্যারিচু বলেনি তোমাকে? বলেছে। বলে পকেট থেকে সুপতি পাখির পালকগুলো ইন্নার চুলে গুঁজে দিলুম। ভুলেই গিয়েছিলুম এগুলোর কথা। ইন্না আনন্দে নাচতে লাগলো। ওঝা ক্যানাসা ধমক দিয়ে বলল, খুব হয়েছে, খুব হয়েছে। এবার আমি নোয়ার সঙ্গে কথা বলবো। তোরা ভাগ, নাচ গান করবে, ভাগ ভাগ। ক্যানাসা আমার হাত ধরে তফাতে নিয়ে গেল। তারপর বলল, নোয়া, পরীর পাহাড়ের ওপারে কাল ভোর রাতে ঢুন্ডার আওয়াজ শুনেছি। সে আওয়াজ বড় ভয়ঙ্কর। শুনলে যার তার কানের পর্দা ফেটে যাবে। তারপর আজ সকালবেলা চুপি চুপি গেলুম ওদিকে। ইগুয়াঞ্চির গুহা অবধি আমি যেতে পারি, অন্যরা পারে না, বারণ আছে। তা আমি তো এই জিবাড়িয়ার সেরা ওঝা, আমি ভরকাবার পাত্র নই। উঠলুম পাহাড়ে। উঠে দেখি ইগুয়াঞ্চির পাখি। সে কি? হ্যাঁ, পবিত্র পাখিটা এসে নেমেছে। তাহলে ঢুন্ডার আওয়াজ নয়? সেটা বলা কঠিন। পরীর পাহাড়ে ঢুন্ডা থাকে সবাই জানে। পবিত্র পাখি অর্থাৎ উড়োজাহাজের আওয়াজকেই ও ঢুন্ডার আওয়াজ বলছে তা বুঝতে পারলুম। কিন্তু উড়োজাহাজটা দেখার আগে শুধু গর্জনই শুনেছে, দেখার পর আর শোনেনি। কাজেই নির্ঘাত ঢুন্ডার গর্জন বলে ভুল করছে। কিন্তু কার উড়োজাহাজ নামলো আন্দেজ পাহাড়ে? বললুম, ওঝা ক্যানাসা, আমি এক্ষুনি গিয়ে পবিত্র পাখিটার খবর নিতে চাই। তুমি তো জানো আমার কোনো বিপদ হবে না তাতে। ক্যানাসা মাথা দোলালো। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তুমি গিয়ে দেখো নুহা, কথা বলে এসো, জেনে এসো ইগুয়াঞ্চি কোনো খবর পাঠিয়েছেন কিনা। যাচ্ছি, সঙ্গে কিন্তু তোমাকেও যেতে হবে। শুধু দেখিয়ে দেবে জায়গাটা। ক্যানাসা ভড়কে গেল যেন। বলল, আমাকে যেতে হবে? বারে, তুমি ইগুয়াঞ্চির সেবক, তোমার ভয় কিসের? রাজি হলো সে। বলল, আচ্ছা, যাবো যাবো, কিন্তু পরীর পাহাড়ের ও পিঠে আমাদের জাতের যাওয়া মানা। লুকাস সোনাটা মোড়ল হয়েছে, টের পেলে আমার মুন্ডু কেটে সানসা বানাবে। হাসি চেপে বললুম, আচ্ছা আচ্ছা ওঝা মশাই, রিফিলিগুলো কোথায় রেখেছ? ক্যানাসা আমার হাত ধরে হাসিয়েন্দার ভেতরে নিয়ে গেল। মশাল জ্বলছে ভেতরে। কিছু মেয়ে রাতে রান্না করছে। মাচানের নিচে দেখলুম অস্ত্র শস্ত্র বেশ যত্ন করে রাখা রয়েছে। ওপরে গাছের পাতা আর ডালপালা চাপিয়েছে। একটু পরে খাওয়া দাওয়া সেরে দুজনে বেরিয়ে পড়লুম। ক্যানোয় চেপে নদীতে তীর বেগে ভেসে চললুম আমরা। প্রায় 5 মাইল যাবার পর সেই চেনা জলপ্রপাতের আগে এক জায়গায় ক্যানো বাঁধা হলো। তারপর তৃণভূমি পেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে গেলুম। আমার হাতে টর্চ আর রাইফেল রয়েছে। ক্যানাসার এক হাতে বল্লম, অন্য হাতে তীর ধনুক। পাহাড়ে ওঠা শুরু হলো এক সময়। পাহাড়গুলো সব ন্যাড়া, গাছ কেন ঘাসও গজায়নি। জ্যোৎস্নায় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু খাদগুলো ঘন অন্ধকারে ভরা। ভাগ্যিস পাহাড়ে চড়া ক্লাবের দৌলতে দার্জিলিংয়ে এই ব্যাপারটা রপ্ত করেছিলুম। আমার খুব একটা কষ্ট হলো না, কিন্তু ক্যানাসা হাঁপাতে থাকলো। পাহাড়ের ঢালু গায়ে বড় বড় পাথরের টুকরো রয়েছে। ওর আড়ালে হিংস্র জন্তু ওত পেতে থাকতে পারে, তাই সাবধানে টর্চের আলো ফেলে এগোচ্ছিলুম। চূড়ায় ওঠা অসাধ্যও বটে, কিন্তু তার দরকার হলো না। মাঝামাঝি একটা ফাটল চূড়াকে দুভাগ করেছে। সেই ফাটল বেয়ে একটু এগিয়ে চোখে পড়ল বহু দূর ছড়ানো একটা উপত্যকা, জ্যোৎস্নায় রহস্যময় দেখাচ্ছে। আর ঠিক মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে, তার পাড়ে আলো জ্বলছে। ক্যান্সা হাঁপাতে হাঁপাতে বলল, ওই 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 সেই পাখি, ওই যে পাখি। কিছু বোঝা যাচ্ছিল না।
তবে ওখানে সভ্য মানুষ যে আছে তাতে কোনো সন্দেহ নেই। দিনে এলে নিশ্চয়ই প্লেনটাও দেখতে পেতুম। বললুম, ওঝামশাই, আপনি যদি এখানে অপেক্ষা করেন তাহলে আমি একবার পাখিটার সঙ্গে কথা বলে আসি। ক্যানাসা প্রায় আর্তনাদ করে বলল, না 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 না, তাহলে আমার সঙ্গে চলুন। না 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 না, সবটাতেই না না করলে কি হবে? বিরক্ত হয়ে বললুম। ক্যানাসা বলল, দেখো নুহা, তুমি এক কাজ করো, তোমার রিপিলি থেকে গুলি ছোঁড়ো, তারপর তোমার ওই পবিত্র আলোটা জেলে নাড়াচাড়া করো, দেখো ঠিক ইগুয়ানচির পাখি সাড়া দেবে। বেড়ে বলেছে তো, বুদ্ধি আছে ক্যানাসার। আমি তাই করলুম। ওপারে গিয়ে বড় একটা পাথরের চাতালে দাঁড়িয়ে পরপর 5টা গুলি ছুঁড়লুম আকাশে। উপত্যকা প্রচণ্ড শব্দে মুখর হয়ে উঠল কিছুক্ষণ। প্রতিধ্বনি হলো অনেকক্ষণ ধরে। তারপর টর্চ জেলে এদিকে ওদিকে দোলাতে থাকলুম। অন্তত 2 মিনিট পরে নিচে সেই আলোটার কাছে আমার টর্চের চেয়ে উজ্জ্বল একটা বিজলি বাতি জ্বলে উঠল এবং দুলতে শুরু করলো। তারপর 5 বার গুলির আওয়াজে ফের নিঝুম রাতের ঘুমন্ত পাহাড় জেগে উঠল। ফের প্রতিধ্বনি ছড়িয়ে গেল দূরে। পাহাড় এলাকায় প্রতিধ্বনি শেষ হয় না তক্ষুনি, অনেক সময় ধরে চলতে থাকে। সেটা একসময় মিলিয়ে গেলে আমি 2 হাতে চোঙা বানিয়ে এবার যত জোরে পারলুম চেঁচিয়ে ডাকলুম, মামা। প্রতিধ্বনি অজস্রবার মামা উচ্চারণ করে চলল চারদিকের পাহাড়ে। হ্যাঁ, আমার অনুমান ভুল হলো না। স্পষ্ট বাংলা ভাষায় জবাব এলো, টিটো টিটো, কোথায় তুমি? অমনি ক্যানাসা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, নোয়া নোয়া, পাখি তোমার নাম ধরে ডাকছে যে। আমাদের হাসিয়েন্দা আজ ফুলে ফুলে সাজানো হয়েছে। ক্যাসিনো গোষ্ঠীর জিভারো কন্যার সঙ্গে আচুয়াল গোষ্ঠীর জিভারো বরের বাসি বিয়ের পরব। সেই পরবে কিনা বরকনেকে আশীর্বাদ করতে দূত পাঠিয়েছেন ইগুয়ানচি দেব। এই দূত এসেছেন বিরাট পক্ষীরাজে চেপে। খবর পেয়ে বর লুকাসের গ্রাম থেকে ওর আত্মীয় কুটুম্ব দলে দলে হাজির হয়েছে। ওরে বাবা, এ কি জাতা কথা! লুকাস ভিন গাঁয়ের মোড়ল হয়েছে, বিয়ে করেছে মোড়লের মেয়েকে। তার উপর আশ্চর্য ব্যাপার, তার বিয়েতে স্বয়ং দেবতা পাঠিয়েছেন পক্ষীরাজ। লুকাস কিন্তু সব বোঝে। সে মুখ টিপে হাসছে, চুপি চুপি বলেছে আমাকে, সাদা মানুষদের ওই উড়ুক্কু যন্তরমন্তর আমি ঢের দেখেছি। আমি একবার চাপবো হতে, তোমাকে আইনি গাছের পাতা ছিঁড়ে এনে দিব্যি দেবো টিটচু। তোমার মামাকে বলো কিন্তু। হিরণ মামা হেলিকপ্টারটা কুইটো শহরের ভারতীয় দূতাবাস থেকে চেয়ে এনেছেন। তার বদলে 1 গুচ্ছের টাকা জমা রাখতে হয়েছে সেখানে। তিনি একসময় সেরা পাইলট হিসেবেও ভারতে নাম করেছিলেন, তাই ওটা পেতে অসুবিধে হয়নি। জাহাজটা বস্তির কাছে একটা ফাঁকা জায়গায় রয়েছে। চারদিকে জঙ্গলে পাহারা দিচ্ছে জিভারো যোদ্ধারা। বলা যায় না, ওয়ামবিজা গোষ্ঠীর জিভারোরা কাছাকাছি এলাকায় থাকে, তারা এসে হানা না দেয়। ওদের দেবতা আবার যেসে নয়, বজ্রদেব। বুকে বজ্রের তিলক আঁকা দেখলেই তুমি চিনবে লোকটা ওয়ামবিজা জিভারো। বড্ড মারকুটে, খুনে আর ঝগড়াঝাটিতে পটু, কথায় কথায় বর্ষা হাঁকড়ায়। হিরণ মামা অস্থির। ট্রাভেলও এতক্ষণ কি করে বসবে কে জানে। খুব দেরি হয়ে যাচ্ছে যে। অস্থির আমিও। কিন্তু এরা অতিথি বা নুহাদের ছাড়লে তো। হুমরা নাচ নাচছে ইন্না, শেষ না হলে ছাড়ার নেই। ইন্না এত ভালো নাচতে পারে জানতুম না। মামা একসময় ঘড়ি দেখলেন, 12টা বাজে। মাথার ওপর সূর্য। হুমরা নাচ শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। মামা, আমি, ওঝা ক্যানাসা আর লুকাস ও ইন্না আলাদা খেতে বসলুম। ওদের শিকারীরা হরিণ জাতের একটা জন্তু মেরে এনেছিল। তার পোড়া মাংস, ম্যানিওকের মূল সেদ্ধ, ভুট্টার পিঠে, একরাশ চমৎকার পাকা কলা আর 3 রকমের ঝোল
দু রকমের শরবত, এইসব হলো আমাদের খাবার। আজ মাছ খেতে নেই। খাওয়ার পর মামা পাইপ ধরালেন। এই সময় ইন্না পাখির পিঠে চাপবে বলে বায়না শুরু করলো। হ্যাঁ, এবার লুকাস আর ইন্না পাখির পিঠে চাপবে। সে এক হইচই পড়ে গেল চারদিকে। হেলিকপ্টারটার ওখানে ভিড় জমে গেল, কিন্তু কেউ ভুলেও কাছে যাবে না। চারপাশে অনেকটা দূরে জঙ্গলের ছায়ায় দাঁড়ালো। মুখে মুখে উত্তেজনা থমথম করছে ওদের। ইন্না আর লুকাসের হাত ধরে হেলিকপ্টারে গিয়ে ঢুকলুম। ইন্না থরথর করে কাঁপছে, লুকাসও খুব ভয় পেয়ে আড়ষ্ট। হিরণ মামা স্টার্ট দিল যখন, মাথার ওপর প্রপেলারটা বনবন করে ঘুরতে লাগলো এবং গর্জন শুরু হলো। অমনি চারপাশের সব জীবাণু পড়ি কি মরি করে জঙ্গলে ঢুকে অদৃশ্য হলো। কেবল ওঝা ক্যানাসা দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। সে ইয়াগুঞ্চির প্রতিনিধি এই জিভারিয়ার। তার ভয় পেলে ভরং চলে যাবে যে। হেলিকপ্টার উঠল। গাছগুলো 200-300 ফুট উঁচু চারদিকে। তা ছাড়িয়ে উঠলে সাহসী মেয়ে ইন্না অনবরত হাসতে লাগলো। কিন্তু লুকাসকে সামলানো কঠিন। সে লাফিয়ে উঠছে আর বলছে, নামিয়ে দাও, মরে যাবো। ওরে বাবা, কোথায় যাচ্ছি আমরা? মরে যাবো, নামিয়ে দাও। জিভারিয়া অর্থাৎ আমাজনের অরণ্যের 2500 মাইল ব্যাপী এলাকা আমাদের নিচে। অজস্র নদী, হ্রদ, পাহাড় আর ঘন জঙ্গল, যার মধ্যে আজও অনেক জায়গায় সভ্য মানুষের পা পড়েনি। নিচে ভেসে উঠল ছবির মতো। হঠাৎ বললুম, মামা, এই ফাঁকে জোয়াকিম বুড়োর খামার বাড়িটা ঘুরে এলে হতো। ট্রাভেলের খবর নিতুম বুড়োর কাছে। কথাটা মনে ধরল মামার। পাশো স্যান্ডোর দিকে পূর্ব দক্ষিণ দিকে এসে একসময় পৌঁছে গেলুম। ঘাসের মাঠ পেরিয়ে বাথান বা ক্যাটল রেঞ্জের কাছে জাহাজ নামল। ঘোড়ায় চেপে ল্যাসিংটো চলে এলো কাছে। নেমে বললুম, সিনোর জোয়াকিম কোথায়? ল্যাসিংটো বলল, কথা মশাই কাল রাত্রের থেকে নেই। কোথায় গেছেন আমরা জানি না। টমাসকে দৌড়ে আসতে দেখলুম। সে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই এই যে সিনোর হিরণ আর সিনোর টিটো এসে গেছেন। কর্তামশাই বলে গেছেন, সিনোর টিটো এলে যেন ম্যাসিও বস্তির ওদিকে চলে যান। ও ওখানে কোথাও উনি থাকবেন। হিরণ মামা চিন্তিত মুখে বললেন, কিন্তু লুকাস আর ইন্নাকে নিয়ে সমস্যায় পড়ে গেল যে। ওরা বললুম, ইন্না বোন টমাসের কাছে থাক, লুকাস চলুক আমাদের সঙ্গে। লুকাস বলল, কোথায় যাবে তোমরা? বললুম, ম্যাসিও জিভারোদের গায়ে। লুকাসকে খুব সংক্ষেপে সব বুঝিয়ে দিতেই সে ইন্নার দিকে তাকালো। ইন্না জেদ ধরে বলল যে সে যাবে। অগত্যা ওদের সঙ্গে নিতে হলো। ল্যাসিংটো তখন থেকে একবারও ইন্না ছাড়া আর কারো দিকে তাকায়নি। আর চোখে দেখলুম ও দৃষ্টি ইন্নার গলায় হীরের মালাগুলোর দিকে। সভ্য জগতে ওগুলোর দাম কমপক্ষে কোটি টাকা তো বটেই। বুঝলুম আমাজনে যুগ যুগ ধরে আদিম এই মানুষগুলো কেন সভ্যদের হাতে মারা পড়ে। হ্যাঁ, ইন্না চলুক আমাদের সঙ্গে। ফের হেলিকপ্টারে ওঠা হলো। সোজা পূবে 35 মাইল, তারপর পাহাড়ের শুরু। পাহাড়ের এপাশে উপত্যকায় নামলো আমাদের উড়োজাহাজ। সেটা ঢেকে রাখা হলো ত্রিপল আর ঝোপঝাড় দিয়ে। লুকাস আর ইন্না আমাদের পেছনে চলল। আমি সেই ভুতুরে গাছটা চিনতে পারলুম, কারণ জোয়াকিমের ঘোড়াটাকে কাছেই চড়তে দেখলুম। জঙ্গলের মধ্যে যত এগোচ্ছি লুকাস আর ইন্না তত উত্তেজিত হয়ে পড়ছে। ঢাক বাজছে না অবশ্য, কিন্তু ম্যাসিওদের এরা কি ভয় করে তা বোঝা যাচ্ছে। এক জায়গায় গিয়ে তো দুজনেই গাছের মতো দাঁড়িয়ে গেল। কিছুতেই ওদের নড়াতে পারলুম না। প্রকাণ্ড গাছ মাথার ওপর, আষ্টে পৃষ্ঠে ঘন লতার ঝাঁপি, বাঁদরগুলো দাঁত খিচুচ্ছে। এই অবস্থায় ওদের বোঝাতে চেষ্টা করলুম। তখন লুকাস বলল, ও আকিনের গুপ্তধনের চেয়ে হীরের খনি অনেক ভালো। আমি তোমাদের খনি দেখাবো, কিন্তু প্রাণ গেলেও ম্যাসিওদের আড্ডায় যাব না। লুকাস হীরের খনির খোঁজ জানে, তা বরাবর অনুমান করেছি, কিন্তু তখন আমার তো অন্য জীবন। হিরণ মামা বললেন, সে পরে হবে বাবা লুকাস, এখন আমাদের অন্য কাজ করা দরকার যে।
আমাদের বন্ধু সিএমএল নিশ্চয়ই শয়তান জেলেটার হাতে বন্দী হয়েছে। তাকে উদ্ধার করতে যাচ্ছি, গুপ্তধন আনতে নয়। ঠিক সেই সময় কার পায়ের শব্দ শোনা গেল ওদিকে। কে দৌড়ে আসছে যেন। চোখের পলকে লুকাস আর ইন্না লতাজোপের মধ্যে ঢুকলো। মামা আমার হাত ধরে গাছের আড়ালে হাঁটু গেড়ে বসলেন। তারপর দেখি জোয়াকিম বুড়ো পায়ে লতা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমি বলে উঠলুম, সিনো, জোয়াকিম। জোয়াকিম উঠে দাঁড়ালো, আমাদের দেখতে পেল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, সিনো রয়, পালিয়ে চলুন, শিগগির পালান, আর এক দণ্ডও নয়। মামা বললেন, কি হলো, কি হলো সিনো জোয়াকিম? জোয়াকিম আমাদের দুজনেরই হাত ধরে দৌড়তে লাগলো। বলল, সে জেগে উঠেছে, পালান, পালিয়ে চলুন। এই সময় ইন্না আর লুকাসকে দেখলুম দিক বিদিক জ্ঞান হারা হয়ে আমাদের সঙ্গ ছেড়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। ওদের ডাকতে যাচ্ছি, জোয়াকিম বলল, চুপ চুপ, একটি শব্দ নয়, সে জেগে উঠেছে। হিরণ মামা বললেন, কে জেগেছে, কে সে? জোয়াকিম দৌড়ে যেতে যেতে জবাব দিল, ঢুন্ডা, ঢুন্ডা। ভুতুরে গাছটার কাছে এসে জোয়াকিম বুড়ো ঘোড়ায় চেপে চলে গেল। আমরা হেলিকপ্টারের দিকে এগিয়ে গেলুম, কিন্তু লুকাস, ইন্না কোথায় গেল? তাদের এমনি করে ফেলে যাওয়া চলে না। হিরণ মামা বললেন, ওসব ঢুন্ডা ঠুন্ডা আমি মানি নে টিটো। জোয়াকিমও দেখছি এই আজগুবি জিনিসে বিশ্বাস করে। সেটা অবশ্য স্বাভাবিক ওর পক্ষে। যাই হোক, ও তো আসলে একজন আদিবাসী রেড ইন্ডিয়ান। ও রক্তে পুরনো কুসংস্কারগুলো আছে। সাই দিয়ে বললুম, ঠিক বলেছ মামা, ঢুন্ডা কি আমাদের হাতে নাতে দেখা উচিত। তাছাড়া লুকাসিন্নার খোঁজ করাও দরকার। জোয়াকিম তার খামার বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করবে। হিরণ মামা চোখে একটা বাইনোকুলার রেখে খুঁটিয়ে চারদিকটা দেখতে দেখতে বললেন, কিন্তু লুকাসটা কই? 1 ঘন্টা অপেক্ষা করেও তাদের পাত্তা পেলুম না। ভেবেছিলুম তারা এখানেই আসবে, কারণ তাদের বস্তিতে যেতে হলে কমপক্ষে পশ্চিম উত্তর দিকে 70 মাইল জঙ্গল আর নদী পেরোতে হবে। কেন কোথায় পাবে ওরা? সবচেয়ে বিপদ, অন্য গোষ্ঠীর লোকেদের পাল্লায় পড়ে ওরা খুন হয়ে যাবে নির্ঘাত। ওয়াম্বিজা গোত্রের জিভারোরা ট্যাসিনো কিংবা আচুয়ালদের যাকে পাবে তার মুন্ডু কেটে সানসা বানাবে। বিশেষ করে বোন ইন্নার জন্য আমার কষ্ট হতে লাগলো। তার গলায় অত হীরের মালা রয়েছে, সভ্য লোকেদের সামনে পড়লেও তো আর রক্ষা নেই। হিরণ মামা বললেন, ওরা চুলোয় যাক টিটো, আয় আমরা বরং এক চত্বর ম্যাসিওদের বস্তির ওপর ঘুরে আসি, কি ব্যাপার দেখে আসি, চল। আর তুই এই দূরবীনটা চোখে রাখ, লুকাসদের দেখতে পেলে বলবি। আমাদের হেলিকপ্টার উড়ল। খানিকটা নিচু দিয়ে আমরা ম্যাসিও বস্তির ওপর গেলুম। কিন্তু কি আশ্চর্য, হাসিয়েন্দা নির্জন খাঁ খাঁ করছে। জিভারোরা কোথাও বেশি দিন বাস করে না, বস্তি বদলায়, নতুন ঘর বানায় অন্য জায়গায়। আসলে শিকারের অভাব হলে তারা পুরনো বস্তি ছেড়ে চলে যায়। যেখানে জঙ্গলে অঢেল শিকার আর জলে প্রচুর মাছ মেলে, সেখানে আস্তানা পাতে। ইন্নাদের বস্তিটার বয়সও মোটে 2 পূর্ণিমা, তার মানে 1 মাস। এখনো শিকার পাচ্ছে বলে ওর ওখানে আছে, যেদিন ফুরবে চলে যাবে অন্যখানে। আমরা অনেকবার চক্কর দিয়েও ম্যাসিও বস্তিতে একটি প্রাণীও দেখলুম না। তাহলে কি ঢুন্ডার ভয়ে রাতারাতি ওরা পালালো? আর ট্রাভেললো গেল কোথায়? বস্তির পিছনে পাহাড় এলাকায় গেলুম, কোথাও কোনো লোক নেই। জোয়াকিম বলছিল ঢুন্ডা জেগেছে, তার কোনো চিহ্ন তো দেখছি না। বিশাল পাহাড়, খাদ, জলপ্রপাত আর উঁচু গাছের ঘন জঙ্গল সবখানে। পাহাড়ের শেষ নেই। পূবে যদ্দূর যাচ্ছি পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। যে কোনো চূড়ার সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টার গুঁড়ো হয়ে যেতে পারে। তাই আর এগোনো গেল না। আমরা পূব, দক্ষিণ ও পশ্চিম ঘুরে আবার ম্যাসিও বস্তির ওপর এলুম। তারপর হিরণমামা বললেন, টিটো, যা আছে কপালে, এখানেই নেমে পড়া যাক। রাইফেলটা রেডি রাখ, আর তোর সিটের তলায় গ্রেনেডের মোড়ক রাখা আছে অনেক। ব্যাগ আছে দেখবি, ব্যাগে ভরে পিঠে ঝুলিয়ে নে, দরকার হলে ছুঁড়বি।
হ্যান্ড গ্রেনেড মারাত্মক বিস্ফোরণ ঘটায়। যুদ্ধে এগুলো সৈনিকরা শত্রুর দিকে ছুঁড়ে মারে, গোলার মতো ফেটে যায়। তৈরি হয়ে নিলুম। একটা ঢালু ফাঁকা জায়গায় নামা গেল নিরাপদে। আমরা বেরিয়ে সাবধানে হাসিয়েন্দাটার দিকে চললুম। বেড়া পেরিয়ে উঠোনে গেলুম। বিশাল হাসিয়েন্দা ঘরের ভিতরটা ফাঁকা, শুধু বাঁশের মাচাগুলো রয়েছে, কোনো জিনিসপত্র নেই। ম্যাসিওরা পালিয়েছে। হিরণ মামা পরীক্ষা করে উত্তেজিত হয়ে বললেন, টিটো, টিটো, মাত্র কিছুক্ষণ আগে এরা পালিয়েছে। কারণ এই দেখ, উনুনে এখনো আগুন রয়েছে। কি ঘটল যে ওরা এমন করে পালালো? আমরা ঘুরে ঘুরে সবকিছু লক্ষ্য করলুম। কোণের দিকে অন্ধকার হয়ে আছে। সেখানে টর্চের আলো ফেলে হিরণ মামা বললেন, টিটো, দেখে যা। গিয়ে দেখি একটা কাঠের খুঁটিতে ছেঁড়া লতার দড়ি জড়ানো। তাকে যেন বেঁধে রাখা হয়েছিল। আর মাটিতে, মেঝেতে সেখানে ইংরেজিতে কাঠি দিয়ে লেখা হয়েছে, শাসা সিএমএল তার লোভ ও বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করছে। জায়গাটায় রক্তের ফোঁটা দেখা যাচ্ছিল। শয়তান ট্রাভেল্লো, যদি তোকে একবার সামনে পেতুম। হিরণ মামা পরীক্ষা করে বললেন, দেখ টিটো, রক্তের দাগটা ঘরের ভেতর দিয়ে এগিয়েছে। তার মানে আহত সিএমএলকে ওরা বয়ে নিয়ে গেছে সঙ্গে। না, মরেননি সিএমএল। তাহলে আমরা লাশটা এখানে দেখতে পেতুম। চল, এই দাগ ধরে এগিয়ে যাই। হ্যাঁ, বাইরে উঠোনেও রক্তের ফোঁটা দেখা গেল। আমরা অনুসরণ করে চললুম। পাহাড়ের গা বেয়ে কিছু দূর গিয়ে রক্তের দাগ দক্ষিণের জঙ্গলে ঢুকেছে। সতর্কভাবে এগিয়ে চলেছি আমরা। ঘন উঁচু গাছপালা, ভিতরে লতা আর ঝোপ, এগোনো কঠিন। টর্চের আলো না জেলে এক পা যাওয়া যায় না। রক্তের দাগ আর অনেক লোকের ঝোপঝাড় ভেঙে এগিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে। ক্রমশ নিচে নামতে হলো। তারপর জলের শব্দ পেলুম। জলপ্রপাত দেখতে পাওয়া গেল। ওখানে একটা নদীর সৃষ্টি হয়েছে। নদীর ধারে ধারে রক্তের দাগটা চলেছে। সমতলে গিয়ে দক্ষিণে এগোতে হলো। আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবার। ম্যাসিও বস্তিতে উড়োজাহাজটা রয়েছে। ঝোপঝাড় চাপিয়ে ঢেকে রাখা উচিত ছিল তখনকার মতো। আবার সেখানে ফিরতে হলে তো এই রক্তের দাগ ছাড়া উপায় নেই। বরাবর পথে চিহ্ন দিয়ে আসা উচিত ছিল। হঠাৎ মামা থমকে দাঁড়ালেন। সামনে টর্চের আলো ফেলে বললেন, টিটো, ওই দেখ, সিএমএলকে ওখানে ওরা বেঁধে রেখে গেছে। হ্যাঁ, তাই। একটা গাছের গুঁড়িতে মোটা সোটা লতা দিয়ে বেঁধেছে ওকে। উপুর হয়ে পড়ে আছেন সিএমএল। কাছে গিয়ে মামা ডাকলেন, মিস্টার সিএমএল, সাহসা সিএমএল। মিস্টার সিএমএল এর সারা শরীর রক্তাক্ত। চিৎ করা হলো। বাঁধন খুলে দিলাম তাড়াতাড়ি। অজ্ঞান হয়ে রয়েছেন। দুজনে ধরাধরি করে নদীর ধারে নিয়ে গেলুম। মুখে জলের ঝাপটা দেওয়ার পর জ্ঞান হলো। কয়েক মিনিট লাল চোখে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে বললেন, রয়, রয়, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। হিরণমামা বললেন, ফার্স্ট এডের বাক্সটা হেলিকপ্টারে রয়ে গেছে। ইস, যদি বুদ্ধি করে ওটা সঙ্গে আনতুম। আয় টিটো, একে নিয়ে ওখানে ফিরে যাই। প্রায় 4 ঘন্টা লেগে গেল হাসিয়েন্দার কাছে ফিরতে। পরিশ্রম যা হলো বলবার নয়। এই প্রকাণ্ড রাশিয়ানটিকে বইতে আমরা হাঁপিয়ে পড়েছি। কতবার বসে বিশ্রাম নিয়েছি, কতবার মনে হয়েছে এ অসম্ভব। মামা অনুমতি দিলে আমি একাই ওষুধের বাক্সটা নিয়ে আসতুম, কিন্তু আমাকে যেতে দিলে তো। বেলা পড়ে আসছিল। ভালো মতো সেবা শুশ্রূষা করার পর যখন সিএমএল কথা বলতে পারলেন, তখন সূর্য ডুবছে কিনা জানি না। অরণ্যে অন্ধকার নেমে এসেছে। হিরণ মামা ওকে ব্র্যান্ডি খাইয়ে দিলেন। সিএমএল একটা পাথরে হেলান দিয়ে বসে আস্তে আস্তে বললেন, ট্রাভেলো আমার সর্বনাশ করেছে। ও ম্যাসিও, যার মুন্ডুটা
ওদের ফেরত দিয়ে খাতির জমিয়ে ফেলে, কিন্তু ওর হুকুমে ম্যাসিও জিভারোরা আমাকে প্রচণ্ড মার মেরে বেঁধে রাখে। তারপর একদল জিভারোকে নিয়ে গত রাত্রে ও গুপ্তধনের গুহার দিকে বেরিয়ে পড়ে। ওরা হারানো পবিত্র মুন্ডটা এতকাল পরে ফিরে পেয়ে ট্রাভেল্লোকে দেবতার দূত ভেবে বসেছে। তাই দেবতার গুপ্তধন কোথায় আছে দেখাতে নিয়ে যায়। তারপর শেষ রাতে পাহাড়ের ওদিকে এক অমানুষিক গর্জন শুনতে পেলুম। মিস্টার রয়, জীবনে বহুবার অ্যাডভেঞ্চারে গেছি, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু এমন গর্জন কখনো শুনিনি। না, কোনো জন্তু অমন গর্জন করতে পারে না। সে রক্ত চমকানো গর্জন শুনলে সাহসীও ভিড়মি খাবে। ভাষা দিয়ে তা বোঝানো যায় না। যেন একসঙ্গে পাহাড়গুলো আ করে কাঁদছে, নাকি হা হা করে হাসছে। সঙ্গে সঙ্গে ওই ঘরে যারা ঘুমোচ্ছিল জেগে গিয়ে তক্ষুনি ছেলে পুলে জিনিসপত্র নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেল। আর একটু পরেই দৌড়ে ফিরে এলো ট্রাভেল্লো আর 4-5 জন জিভারো। তারা এসে কিছু না বলে আমাকে বয়ে নিয়ে যেতে লাগলো। যেখানে তোমরা আমাকে দেখতে পেয়েছো সেখানে গিয়ে ওদের কি মতলব হলো কে জানে, আমাকে নামিয়ে রেখে এর আস্তে পৃষ্ঠে বাঁধলো, তারপর দৌড়ে পালিয়ে গেল। হিরণ মামা বললেন, ট্রাভেল্লো কিছু বলল না? সিএমএল জবাব দিলেন, হ্যাঁ বলে গেল, আমাকে মেরে ফেলার ইচ্ছে নেই, অত পাপ সে করবে না, কিন্তু বিপদের সময় বোঝা বইতে রাজি নয়। আমি আমি এখন বোঝা, তাই জঙ্গলের দেবতা ওয়াকিনের কাছে রেখে গেল। রেগে মেগে বললুম, হত ছাড়া বদমাস কোথাকার, ওই ট্রাভেলোটাকে বরাবর আমার সন্দেহ হতো। হিরণ মামা বললেন, গুপ্তধন পায়নি সে? সিএমএল বললেন, না পাইনি, ওদের কারো কাছে কিছু দেখিনি, অস্ত্র শস্ত্র ছাড়া কিছু ছিল না হাতে। হিরণ মামা বললেন, তাহলে বোঝা যাচ্ছে গুহার মধ্যে একটা কিছু আছে। জোয়াকিম বুড়ো বলছিল ঢুন্ডা জেগেছে। ঢুন্ডা কি জানি নে, কিন্তু সম্ভবত ঢুন্ডাই পাহারা দিচ্ছে ওয়াকিনের গুপ্তধন। সিএমএল অনেক কষ্টে উঠে দাঁড়ালেন। এতক্ষণে বললেন, আমি সুস্থ হয়ে গেছি রয়, আমার পাপের সাজা যা পাবার পেয়েছি। এখন যদি আমাকে বিশ্বাস করো তাহলে একটা রাইফেল দাও, তারপর চলো আমরা 3 জনে বেরিয়ে পড়ি। কোথায়? রত্নগুহার সন্ধানে? হিরণ মামা ভেবে বললেন, হ্যাঁ, ঢুন্ডার গর্জন আমি শুনেছি, ভয় নিশ্চয়ই পেয়েছি, কিন্তু ঢুন্ডা কি তা না জেনে আমার আর স্বস্তি হবে না। এতগুলো পাহাড়ের মধ্যে কোথায় খুঁজবো মিস্টার সিএমএল? ট্রাভেল্লোর সঙ্গে জিভারোরা যখন গত রাত্রে আলোচনা করছিল, আমি জায়গাটা কোথায় তা শুনেছি। কোথায় একটা লাল রঙের তেকোনা পাহাড় আছে, তার মধ্যেই গুহাটা। কিন্তু অন্ধকার হয়ে আসছে, চাঁদ উঠতে দেরি হবে, কিভাবে চিনব? নিচে অন্ধকার, কিন্তু আকাশে এখনো বেলা আছে মিস্টার রয়। হেলিকপ্টারে চেপে পাহাড়টা খুঁজে বের করতে অসুবিধে হবে না। আমাদের উড়োজাহাজ আবার উঠল। হেলিকপ্টারে ওপরে উঠে দেখি সূর্য সবে অস্ত যাচ্ছে, পাহাড়গুলোর চূড়ায় আলো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই একটা লাল তেকোনা পাহাড় সত্যিই দেখতে পেলুম, কিন্তু নামার মতো জায়গা নেই কাছাকাছি। খানিকটা দূরে নদীর পাড়ে অনেক সাবধানে নামলুম আমরা। তারপর অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়লুম। বিজলি বাতিও নেওয়া হলো সঙ্গে। একটা ব্যাগে গ্রেনেডগুলো ভরে পিঠে বেঁধে নিলুম। এক জায়গায় গিয়ে আলো ফেলতেই থমকে দাঁড়ালুম। 10-12টা জিভারোর দেহ পড়ে রয়েছে। রক্তাক্ত বিভৎস দেহগুলো দলা পাকানো, যেন কোনো দানব প্রকাণ্ড চাঁটিতে তাদের থেতলে কাদার তাল বানিয়ে ফেলেছে। হতভাগারা ট্রাভেল্লোর পাল্লায় পড়ে মারা গেছে। কিন্তু কি সেই ঢুন্ডা যা ওদের এমনি করে হত্যা করেছে?
রক্ত পাহাড়ের চূড়ায় আলো কমে গেল ক্রমশ। আমরা সামনে একটা গুহা দেখলুম। তারপর একটু ইতস্তত করে হিরণমামা বললেন, যাওয়া যাক এবার। ভেতরে ঢুকতেই ভ্যাপসা জঘন্য একটা গন্ধ নাকে এলো। প্রাগৈতিহাসিক কালের অন্ধকার এই গুহায় জমে রয়েছে। আলো ফেলে আমরা সাবধানে এগোচ্ছি। ক্রমশ চওড়া হচ্ছে পথ, ছাদও উঁচু হচ্ছে। একটু পরে অনেক চওড়া থামওয়ালা একটা উঠোনে পৌঁছলুম। এটা কারা তৈরি করেছিল? কারা পাহাড় খোদাই করে গুহাটা বানিয়েছিল? হয়তো ইনকাদেরই পূর্বপুরুষ। তবে যে জেভিয়ারের ডায়েরিতে দেখলুম গাছের নিচে গুপ্তধন পোঁতা আছে। উঠোনের ওপর দিকে একটা বেদি, বেদির দুধারে যা দেখলুম শিউরে উঠলুম। অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে মানুষের, তারা সবাই জিভারও। কাছে গিয়ে পরীক্ষা করে সিএমএল বললেন, মনে হচ্ছে এরা প্রহরী ছিল এখানে, কিন্তু ঢুন্ডা জেগে উঠে এদেরও রেহাই দেয়নি। হিরণমামা বললেন, মিস্টার সিএমএল, ওই বেদির মধ্যে গুপ্তধন নেই তো? সিএমএল কি জবাব দিতে যাচ্ছিলেন, আচম্বিতে গুহার ভিতর একটা খসখস শব্দ শোনা গেল। তারপরই কান ফেটে যাবে মনে হলো, যেন হাজার হাজার বছর ধরে ঘুমন্ত কোনো প্রাগৈতিহাসিক শক্তি জেগে উঠেছে। হাজার মানুষ একসঙ্গে হাসছে অথবা কাঁদছে। সে কি ভয়াবহ আওয়াজ! তারপর আমরা ঢুন্ডাকে দেখতে পেলুম। হ্যাঁ, আলোর সামনে দাঁড়িয়ে গর্জন করতে করতে দুলতে দুলতে এগিয়ে আসছে একটা মহাকায় দানব যেন। তার মাথাটা ছাদে ঠেকেছে, মুখটার সিংহ আর গরিলার মাঝামাঝি, সারা গায়ে লোম। তার জল জলে দুটো চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে যেন, দাঁতগুলো বেরিয়ে পড়েছে। সে গর্জাচ্ছে। জ্ঞান শূন্য হয়ে গ্রেনেড ছুঁড়ে মারলুম একটার পর একটা। কান ফেটে গেল বিস্ফোরণের শব্দে। ধোঁয়ার কুণ্ডলিতে, ধোঁয়ার বারুদের গন্ধে গুহা ভরে গেল। সিএমএল আর হিরণমামা আমার হাত ধরে দৌড়তে শুরু করলেন। গুহার বাইরে এসেও আমরা শুনতে পেলুম আহত ঢুন্ডা সমানে গর্জন করে এগিয়ে আসছে। আমরা অনেকটা নিচে একটা পাথরের আড়ালে তৈরি হয়ে বসলুম। অন্ধকার হয়ে গেছে চারদিক। গুহার দরজায় এবার ঢুন্ডা গর্জন করে উঠল। আলো ফেললেন হিরণমামা। প্রাগৈতিহাসিক কালের এই দানবীয় প্রাণীটা মারতে পারলে দেশময় হইচই উঠবে সন্দেহ নেই। 3টি রাইফেল সমানে গড়তে উঠতে থাকলো। তারপর হঠাৎ ঢুন্ডার আওয়াজ থেমে গেল। আলোয় দেখা গেল দানবটা উবুর হয়ে পড়ে রয়েছে। আমরা 3 জনে দৌড়ে গেলুম সেদিকে, কিন্তু প্রকৃতি যেন এটা পছন্দ করলেন না। ঢুন্ডা যেন তার আদরের সন্তান। মাত্র কয়েক ফুট দূরে থাকতে আচমকা পাহাড়গুলো জেগে উঠল। লাল পাহাড়ের চূড়ায় প্রচণ্ড বিস্ফোরণ দেখা গেল। তারপরেই গোটা পাহাড়টা কাঁপতে কাঁপতে আগুন ফেটে বেরোতে লাগলো। বিস্ফোরণের পর বিস্ফোরণ, আকাশে বিশাল সব পাথরের টুকরো ছড়ালো। সিএমএল বলে উঠলেন, সর্বনাশ! এ যে আগ্নেয়গিরি দেখছি, পালান, পালিয়ে আসুন! চারিদিকে ঝলকে ঝলকে আগুনের আভা ছড়াচ্ছে। ধোঁয়া আর আগুনে আকাশ লাল হয়ে উঠেছে। আমাদের আশেপাশে সশব্দে পাথর ছিটকে পড়ছে, মাটি থরথর করে কাঁপছে, গাছপালার ওপর জ্বলন্ত পাথর পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। হেলিকপ্টারে চেপে আমরা তক্ষুনি নিরাপদ এলাকায় সরে গেলুম। আকাশ থেকে সেই ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখতে দেখতে আমরা পশ্চিম উত্তরে জোয়াকিমের খামার বাড়ি লক্ষ্য করে এগিয়ে চলল। খামার বাড়িতে সেই রাত আর একটা সকাল কাটিয়ে আমরা রওনা হলাম। আসবার সময় জোয়াকিম বুড়ো বলল, টিটো, সেই ভুতুড়ে গাছের রহস্য জেনে গেলে না? তাও তো বটে, বললুম। হ্যাঁ, সেই ইহি হিহি, সেই ডাকটা, সেই চেরা ডাক, সেই ডাকটা কিসের? ওটা বাজপোড়া গাছ। দুটো শুকনো মরা ডাল আছে আড়াআড়ি। রাতের দিকে পিলটানো নামে মস্ত রাত চড়া পাখি এসে একটা ডালে বসে। তখন তার ভারে ওপরে সরু একটা ডাল এসে মোটা ডালে ঠেকে যায়। সেই সময় যদি জোরে বাতাস বয় তাহলেই ঘষা খায় দুটো ডাল। আর বেহালার ছড়ের মতো সরু ডালটা ঘষা দিতে দিতে
ওই ভুতুড়ে আওয়াজ বের হয়। যতদূর গেলুম তার আর টমাসের হাত নাড়া দেখলুম। ঘণ্টাখানেক পরে আমরা ট্যাসিনো হাসিয়েন্দায় পৌঁছলুম। লুকাস আর ইন্না ফিরেছে কিনা খবর নিতে হবে, তাছাড়া বিদায় নিতে হবে সবার কাছে। হ্যাঁ, ফিরেছে ওরা। ওরা জঙ্গলের মানুষ। পথে অবশ্য একটা কেন করতে হয়েছে লুকাসকে, তবে ইগুয়ানচির দিব্যি সে কেনটা ফেরত দিয়ে আসবে। ইন্নার গলায় হীরের মালাগুলো আছে দেখে স্বস্তি পেলুম। সে রাগে প্রথমে আমার সঙ্গে কথাই বলল না। শেষে বলল, নেহাত চলে যাচ্ছ তাই বললুম। ভাই টিটোচু আবার আসবে তো ইগুয়ানচি দেবের রাজ্য থেকে? তার মা আমার গালে নাক ঘষে বলল, বাছা কবে দেখা হবে আবার? লুকাস আর ওঝা ক্যানাসা আমাদের দিকে ঘুরে তাকালো না। ওরা এখন রাইফেল আর অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনায় ব্যস্ত। ওয়াহু হান্টা সভ্য লোক দেখলেই হটাও জিভারিয়া থেকে। জিভারিয়া তাদের স্বদেশ, স্বদেশের মাটি অপবিত্র করতে দেবে না তারা। জিভারোর মাকে বললুম, আবার দেখা হবে। আমাদের হেলিকপ্টার উঠল। দেখতে দেখতে গেলুম ওরা হাত নাড়ছে নিচে। মনে মনে বললুম, আবার আসবো বোনিন্না, যদি এ জন্মে না পারি আর এক জন্মে আসবো, একজন জিভারো হয়ে আসবো। শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের অ্যাডভেঞ্চারের উপন্যাস আমাজনের অরণ্যে। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।